লেখিকা রিয়া সেন দত্তের যদি প্রেম দিলে না প্রাণে। কোর্ট থেকে বাড়ি ফেরার পর নিজেকে সম্পূর্ণভাবে চেম্বারে বন্দি রেখেছে মৈনাক। গম্ভীর মুখে বসে আছে। এরকম গম্ভীর থাকলে তার সাথে কথা বলার ধৃষ্টতা কেউ দেখায় না। নিজের সমস্ত লোকদের সে জানিয়ে দিয়েছে আজ আর কারোর সাথে সে দেখা করবে না। শরীরটা বড় ক্লান্ত। মৈনাক বসু কলকাতা হাইকোর্টের নামকরা ব্যারিস্টার। মৈনাকের বাবা এবং ঠাকুরদা দুজনেই উকিল ছিলেন কলকাতা হাইকোর্টে। কাজেই বংশ পরম্পরায় ওকালতিটা মজ্জাগত মৈনাকের। চষা জমিতে পসার জমাতে খুব বেশি সময় লাগেনি মৈনাকের। অল্প সময়েই বেশ নাম ডাক তার। উত্তর কলকাতায় বাড়ির একতলায় চেম্বারটা মৈনাকের দাদুর আমলে তৈরি। দাদুও ওই একই কাঠের চেয়ারে বসে মক্কেলদের সমস্যার কথা শুনতেন। এখন মৈনাক শোনে। পরতে পরতে ঐতিহ্যর বার্তা দেয় চেম্বারটা। নিজের পেশা সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী মৈনাক। চেম্বারটা একটা ছোটোখাটো লাইব্রেরি বলা চলে। সেখানে একবার যখন সে ঢোকে তখন সে অন্য জগতের মানুষ। নিজের পেশা ছাড়া অন্য কিছু বোঝে না। সেখানে সব ধরনের বই আছে। মৈনাক বই পড়তে ভালোবাসে। চেম্বারে ঢুকে নিজের চেয়ারে বসে চোখ বুজে আছে মৈনাক। আজ সে আদালতে অপর্ণার কাছে এক প্রকার পর্যদস্তু হয়েছে। তার এত বছরের অধ্যাবসাকে চোখে আঙুল দিয়ে ওইটুকু মেয়ে বুঝিয়ে দিয়েছে ও হারতে শেখেনি। স্পর্ধা তো কম নয় এ মেয়ের। গার্গী, অপলা, মৈত্রেয়ী এদের সম্পর্কে পড়েছে মৈনাক। বৈদিক যুগের বিদুষী নারী যারা সব কিছুতে পারদর্শিনী ছিল। এদিন ইন্দ্রনীল চ্যাটার্জির এজলাসে অপর্ণাকে সেই রকম বিদুষী নারীদের মতোই মনে হয়েছিল মৈনাকের। অপর্ণার সাথে নিজের সহকারী বন্ধুর তর্কযুদ্ধটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল মৈনাক। এরপর যখন সে নিজের মামলায় তর্ক শুরু করল, মনে হলো আদালত কক্ষে ঝড় চলছে। এই প্রথম মৈনাক হারতে চায় কোনো মামলা, কিন্তু নিজের পেশার সাথে এমনটা সে কখনো করেনি। মক্কেল যে দোষী তা সে নিজেও জানে, তবু পেশা তো পেশাই। মক্কেলকে বাঁচানোই তার লক্ষ্য। যদিও মৈনাকের মনে হচ্ছে এবারের যুদ্ধটা তার নিজের সাথে, কারণ অপর্ণা মৈনাক বসুর দ্বিতীয় স্ত্রী। অপর্ণা নিজের ফ্ল্যাটে ফিরে ক্লান্ত হয়ে বসে ভাবছে, এ মামলা নিছক আর 5টা মামলা নয় তার কাছে। এটা যুদ্ধ, নিজেকে প্রমাণ করার যুদ্ধ। এ যুদ্ধ যোগ্য স্ত্রী হবার যুদ্ধ। আজ প্রত্যেক ক্ষেত্রে মৈনাককেও বুঝিয়ে দিতে পেরেছে ও কোনো দিক থেকেই মৈনাকের অযোগ্য নয়। তার প্রতি ভালোবাসার লেশমাত্র নেই মানুষটার মধ্যে। অপর্ণার মনে কোথাও একটা দ্বন্দ্ব চলছে। এই মামলা যে নিছক মামলা নয় সেটা অপর্ণা সেদিনই বুঝেছিল, যেদিন কোর্টে ওর বিপরীতে মৈনাককে সামনাসামনি দেখেছিল। সে নিজে এই পেশায় মৈনাকের চেয়ে নতুন হয়ে মৈনাকের মতো একজন উকিলকে টক্কর দেওয়ার কথা ভাবছে। যেন মক্কেলের হয়ে নয়, নিজের অপমানের প্রতিশোধ নিতে অপর্ণা আসরে নেমেছে। দীর্ঘ 9 বছর ধরে এ জ্বালা বুকে নিয়ে ঘুরছে অপর্ণা। সে সধবা না কুমারী নাকি স্বামীর পরিত্যক্তা তা সে নিজেও ঠাউর করতে পারে না। বুকের ভেতরটা জ্বলতে থাকে অপর্ণার। কেন করল বিয়ে? দয়া দেখাতে? স্বামীর কোনো দায়িত্ব পালন করেনি। বিয়ের রাত থেকে অবজ্ঞা ছাড়া এ পোড়া কপালে কিছুই জোটেনি। স্ত্রী হবার খাতায় কলমে সামাজিক স্বীকৃতিটুকু ছাড়া আর কিছুই তো দেয়নি সে তাকে। কিন্তু অপর্ণা যে তাকেই। এমন সময় ঘরের দরজায় টোকা। অপর্ণা দরজার দিকে তাকিয়ে দেখল তার বড় ননদ দাঁড়িয়ে। নন্দাই হাতে মিষ্টির হাড়ি নিয়ে গলা বাগিয়ে বলছে, কি গো ছোট গিন্নি, শালাবাবুকে যে নাস্তানাবুদ করে ছাড়লে, তা বুড়ো বয়সে বেচারার আবার সইবে তো এমন অত্যাচার? বলেই একগাল হাসলেন। বড় ননদ আর নন্দাই অপর্ণার কাছে ভগবানের থেকে কম কিছু নয়। আজ অপর্ণা যা কিছু, তার পেছনে এই দুটো মানুষের অবদান অনস্বীকার্য।
মেয়ের বয়স তো মাত্র 18, এখনই বিয়ে দিয়ে দেবেন পঞ্চাননদা? পাড়ার গৌড় মিত্তির বলল কথাটা। বিকেলে পুকুর পাড়ের আড্ডার ঠেকে তাস খেলতে খেলতে পঞ্চানন বলল, ইস, দরদ দেখে আর বাঁচি না। মেয়ে আমার, আমি বুঝবো? আমার পক্ষে ওই বুড়ো ধাড়িকে গলায় ঝুলিয়ে ঘোরা সম্ভব নয়। বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেব, ব্যাস, ঝামেলা শেষ। মুখ বেঁকিয়ে গৌড় বলল, সে তোমার মেয়ে, তাকে জলে ফেলবে না ডাঙায় রাখবে সে তোমার ব্যাপার। তবু এক পাড়া এক গায়ে থাকি, তাই বললাম আর কি। অন্যরা সাথে সাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, বিয়ের যোগ্যী মেয়েকে ঘরে বসিয়ে রাখা ঠিক না পঞ্চানন, তুমি বিয়ের ব্যবস্থা করো। অপর্ণার মা বেশি দিন হয়নি মারা গেছে। এরই মধ্যে তার বাবা মদ ধরেছে, প্রতিদিন মদ গিলে আসে। অপর্ণা দুদিন বাড়িতে ঢুকতে দেয়নি। সেই রাগে ফুঁসতে ফুঁসতে বেশ কয়েকদিন বাড়ি ফেরেনি পঞ্চানন। মেয়ের জন্য পাত্র খুঁজে তবেই ফিরবে। কানা হোক খোড়া হোক, যা পাবে তার গলায় ওই মেয়েকে ঝুলিয়ে দেবে। মেয়েকে ঘাট থেকে নামানোর ব্যবস্থা করে তবেই বাড়ি ফিরবে সে। ছোট থেকে ছেলে না হওয়ার জন্য পঞ্চানন তার বউকে কম গালাগাল করেনি, মাঝে মধ্যে মারধরও করেছে। অপর্ণা শুনেছিল ওর জন্মের পর ওর ঠাকুমা ওর মুখও দেখতে চায়নি। প্রথম বাচ্চা মেয়ে হয়েছে শুনেই বিলাপ করতে শুরু করেছিল ঠাকুমা কপাল চাপড়ে। যদিও অপর্ণার পরে গৌরীর একটা ছেলে হয়েও বাঁচেনি, তাই অপর্ণা ছিল গৌরীর প্রাণ। ঠাকুমা যতদিন বেঁচে ছিল গৌরীকে তিষ্ঠতে দেয়নি ওই মেয়ের জন্য। চেলা কাঠ দিয়ে পর্যন্ত মেরেছে গৌরীকে। সারাদিন সংসারে অক্লান্ত পরিশ্রম করেও শাশুড়ি আর বরের থেকে গালমন্দ ছাড়া আর কিছুই জুটত না গৌরীর। শাশুড়ি মারা যাবার পর গৌরী তবু প্রতিবাদ করত। এসব দেখতে দেখতে অপর্ণা বড় হচ্ছিল। তার বাবা যে তাকে সহ্য করতে পারত না সেটা সে জানত। আর 5 জন বাবার মতো তার বাবা ছিল না, তাই বাবার কাছে ছোট থেকেই সে খুব একটা ঘেঁষতও না। মাই ছিল তার জগৎ। মায়ের কষ্ট অপর্ণার বুকে বাজত। তার জীবনের সব কথা শোনার সঙ্গী ছিল তার মা। অপর্ণা ছোটবেলায় মাকে বলতো, আমি যখন বড় হব তখন তোমায় কোনো কষ্ট করতে দেব না। মা আদর করে বলতো, পড়াশোনা কর, আমার মতো হোস না। অপর্ণার মা চলে যাবার পর থেকেই বাপের এমন রূপ দেখে অপর্ণার খারাপ লাগে। নিজের বাবা অথচ শত্রুরও অধম, কিন্তু কিছুই করতে পারে না। আগে সংসার ভালো মতোই চলতো। বাবা অন্যর খেতে কাজ করত আর মা সেলাই করত। অপর্ণার গায়ের রংটা চাপা, সেই নিয়ে গায়ের সবাই একটু নাকুচু করলেও অপর্ণার মা কখনো এ বিষয়ে ভাবতেন না। কারণ তিনি জানতেন তার মেয়ের গায়ের রং কালো হলে কি হবে, পড়াশোনায় সে ভালো। গৌরী নিজে পড়াশোনা করতে পারেনি, তাই খুব ইচ্ছে ছিল মেয়ে যেন লেখাপড়া করে বড় হয়, ভালো মানুষ হয়। সেবারে মাধ্যমিকে সে গায়ের সবচেয়ে ভালো ফল করেছিল, তাই স্কুল থেকেই অপর্ণার উচ্চ মাধ্যমিকের জন্য সব রকমের সাহায্য করত। স্কুলে সে মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত ছিল, কিন্তু ফাইনাল পরীক্ষার আগেই অপর্ণার মা কয়েকদিনের অজানা জ্বরে চলে গেল। তবু মেয়েটা ভালো ফল করেছিল। মায়ের সব স্বপ্ন পূরণ করতে চায় সে, কিন্তু তার ভাগ্য কি সঙ্গ দেবে? সে নিজেও জানে তার বাবা তাকে এবার বিদেয় করবে। বিয়ের পর প্রথম রাতেই অপর্ণা বুঝেছিল এ বিয়ে একতরফা হয়েছে। শুভদৃষ্টির সময় মৈনাকের দিকে এক ঝলক দেখতেই সে বুঝতে পেরেছিল তার বাবা তাকে তার থেকে বয়সে অনেক বড় ছেলের সাথে বিয়ে দিচ্ছে। মাহারা মেয়েটা বুকে অনেক কষ্ট নিয়ে সেদিন বাপের বাড়ি ছেড়েছিল। এই ছিল তার অদৃষ্টে। পথে যাওয়ার সময় একবারের জন্য অপর্ণা মৈনাক একে অপরকে দেখেনি। মৈনাকের গাড়িটা যখন তাদের বাড়ির গেট পেরিয়ে ঢুকছে তখন অপর্ণার চোখ ক্ষণিকের জন্য আটকে গেছিল বাড়ির দিকে তাকিয়ে। এত বড় বাড়ির বউ সে। অপর্ণা কল্পনাও করতে পারেনি। বাড়ির চারপাশে বিশাল বাগান, ফুলে সুসজ্জিত। তার মাঝখান দিয়ে পিচের রাস্তা চলে গেছে বাড়ির সামনে পর্যন্ত। একটা ঝুল বারান্দার নিচে গাড়িটা এসে দাঁড়ালো। মৈনাক আগেই গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকতে গেলে রাস্তা আটকে গম্ভীরভাবে তার দিদি ইন্দ্রাণী বলল, আগে বরণ হোক, তারপর ঢুকবি। দিদির মুখের ওপর মৈনাক আর কিছু বলতে পারল না।
অপর্ণার বাবা সেই যে দুদিন বাড়ির বাইরে কাটালো, তখনই খোঁজ খবর নিয়ে মেয়ের বিয়ে পাকা করে ফিরল। বাড়ি এসে মেয়েকে পর্যন্ত বিয়ের কথা জানায়নি, পাছে মেয়ে পালিয়ে যায়। হবু স্বামীকে দেখা তো দূরস্থ, বিয়ের ঠিক দুদিন আগে পাড়ার লোক মারফত অর্পণা জানতে পারে তার বিয়ে ঠিক হয়েছে। আশ্চর্য হবার তখনও বাকি ছিল, যখন বিয়ের আসরে কানাঘুষো শুনল যে তার স্বামী দোজবর। অপর্ণা ভাবতেও পারেনি তার বাবা তার জন্য এমন পাত্র আনবে। নম করে গ্রামের কয়েকজনকে ডেকে বিয়ে সারা হলো। বরযাত্রী হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ ছিল না এই বিয়েতে। পঞ্চানন ঘাট থেকে মেয়ে নামের বোঝা নামিয়ে বেজায় খুশি। দিরা গমনেও আমন্ত্রণ জানালো না মেয়ে জামাইকে। ওদিকে নেহাত মাকে কথা দিয়েছিল মৈনাক, না হলে এ বিয়ে তার কাছে গলার ফাঁস ছাড়া আর কিছুই নয়। বসুভিলায় আসার পর থেকেই অপর্ণা কেমন যেন আড়ষ্ট হয়ে গেছে। এত বড় বাড়ির নিয়ম, আদব কায়দা সবই তো নতুন তার কাছে। সে গ্রামের সাধারণ ঘরের মেয়ে, এসবই অভিনব তার কাছে। শাশুড়ি মা মনপ্রভা দেবী তাকে বরণ করে ঘরে তুলেছেন। শাশুড়ি মার চেহারা ভেঙে গেলেও আভিজাত্য বিদ্যমান। স্বামীর মৃত্যুর পর তিনি সংসারের সর্বে সর্বা। তিনি ঘটক লাগিয়েছিলেন ছেলের বিয়ের জন্য। আসলে প্রথম স্ত্রী মল্লিকা মারা যাবার পর মৈনাকের বাউন্ডুলে ভাব ঘোচাতেই বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। তাই অপর্ণার মতো একটি গ্রাম্য সরল মেয়ের খোঁজ পেতেই আর দেরি করেননি। এরই মধ্যে বড় ননদ ইন্দ্রাণী এসে বেশ কয়েকবার অপর্ণাকে দেখে গেছে। অপর্ণার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য দুজন কাজের লোককে অপর্ণার দেখাশোনা করতে বলে গেছে। প্রথম থেকে সে অপর্ণাকে কাছের করে নিয়েছে। অপর্ণাকে বলেছে, ভাই আমার থেকে 6 বছরের ছোট, আর তুমি ভাইয়ের থেকে প্রায় 20 বছরের ছোট, তাই তুমি না বলে তুই বলতে পারি। আজ আমার মেয়ে থাকলে হয়তো তোমার বয়সী হতো। অপর্ণা একবার তার সদা হাস্যমুখী বড় ননদের মুখের দিকে দেখে মাথা নেড়ে সম্মতি দিয়েছিল। বাড়িতে কাজের লোকের অভাব নেই, বিশাল দল দালান বাড়ি। মৈনাকে ঠাকুরদা এ বাড়ি তৈরি করেছিলেন, তাই বাড়িতে প্রচুর পুরনো দিনের দামি আসবাব ভর্তি। এসব দেখে অপর্ণার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। বসুভিলায় সেদিন সাজো সাজো রব। দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠানে মৈনাক তখনও আসেনি। সকাল থেকে চেম্বারে মক্কেল সামলাতেই ব্যস্ত সে। অনেক ডাকাডাকির পর এসে যা হোক করে নিয়ম সেরে আবার নিজের কাজে বেরিয়ে গেছে। বাড়ির সকলে বারণ করা সত্ত্বেও কাজের দোহাই দিয়ে বেরিয়ে গেল। এসব থেকে পালাতে পারলে যেন সে বাঁচে। স্বামীর এমন ব্যবহার অপর্ণাকে অবাক করেছে। সন্ধেবেলা কয়েকজন পারিবারিক বন্ধুদের ডেকে বধূবরণের যাবতীয় অনুষ্ঠান শেষ হলো। শাশুড়িমা নিজের গয়না দিয়ে অপর্ণাকে সাজিয়েছিলেন সেদিন। সাক্ষাৎ রাজরানীর মতো দেখাচ্ছিল অপর্ণাকে। তার বাবা যদিও এ অনুষ্ঠানে আসেনি। মৈনাক এসেছিল, কিন্তু ফিরেও তাকায়নি অপর্ণার দিকে। মাঝে এসে একবার অতিথিদের সামনে নিয়ম রক্ষার খাতিরে দর্শন দিয়েছে। ফুলশয্যার রাতে অপর্ণা মনে মনে এক অজানা ভয় নিয়ে রয়েছে। ঠান্ডা ঘরে দাঁড়িয়েও সে ঘামছে। হঠাৎ দরজায় আওয়াজ হতে পেছন ঘুরে দেখল মৈনাক এসেছে। সেই প্রথম অপর্ণা ভালো করে নিজের স্বামীকে দেখল। লম্বা ফর্সা, চোখে মোটা কালো ফ্রেমের চশমা আর কাঁচা পাকা একটা মোটা গোঁফ যেন তার গাম্ভীর্য আরও বাড়িয়ে তুলেছে। অপর্ণার গোঁফটা দেখে মনে হলো কেউ মোটামুটি দুটো শুয়োপোকা ছেড়ে রেখেছে মুখের ওপর। ছেলে মানুষের মতো মনে মনে হেসে ফেলল। অপর্ণার এরকম অযাচিত হাসি মুখ দেখে মৈনাক যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি কি সবকিছু জেনে আমাকে বিয়ে করেছ? মৈনাকের প্রশ্নে অপর্ণার ঘোর কাটল। সে মাথা নেড়ে উত্তর দিল, না মানে হ্যাঁ। মৈনাক অপর্ণার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বিদ্রূপের সুরে বলল, তোমার বাবা তোমাকে টাকার বিনিময়ে বিয়ে দিয়েছে। কত টাকা জানো? 5 লক্ষ টাকা। অপর্ণা অবাক হয়ে তাকায়। তুমি সত্যি জানতে না, নাকি ইচ্ছে করে মিথ্যে বলছো? মৈনাক আবার জিজ্ঞেস করে। অপর্ণা কি বলবে ভেবে পায় না, চুপ করে শুনতে থাকে মৈনাকের কথা। মৈনাক বলে চলে, তোমাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না, শুধু মায়ের কথা ভেবে বাধ্য হয়েছি এ বিয়ে করতে।
আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে আবার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। আমার পক্ষে তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। অপর্ণার চোখে জল চলে এসেছে। বাবা তো এর চেয়ে হাত পা বেঁধে জলে ফেলে দিতে পারত তাকে। মৈনাক বলল, তোমার মতো একটা মেয়ে কিভাবে আমার যোগ্য হতে পারে সেটাই বুঝতে পারলাম না। অপর্ণা যেন অপমানে আরো জড়সড় হয়ে যাচ্ছিল। মৈনাক তীব্র শ্লেষে বলল, বিয়ে দেওয়ার নামে মা তো দেখছি ফাঁসি কাঠে ঝুলিয়ে দিল আমাকে। মায়ের ওপর আমার বিশ্বাস ছিল, কিন্তু যে রাতে প্রথম স্বামী তার স্ত্রীকে কাছের করে নেয়, সেই রাতে স্বামীর কাছ থেকে তীব্র প্রত্যাখ্যান পেয়ে সদ্য বিবাহিতা অপর্ণা যেন কিংকর্তব্য বিমূঢ়। অবাক হয়ে দেখছে আর ভাবছে তার ভুলটা ঠিক কোথায়। কথাগুলো বলে মৈনাক ঘর থেকে বেরিয়ে গেল দরজা খুলে। সারা রাত চেম্বারেই কাটাবে সে। ভোর হতেই বড় ননদ অপর্ণার ঘরের দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। জানলার সামনে অপর্ণা দাঁড়িয়ে। অপর্ণার নিদ্রাহীন চোখ দুটো দূরে লাল সূর্যের দিকে। চোখের তলায় কালি বলছে, বিনিদ্র রজনী কেটেছে তবে অবহেলায়। বড় ননদ ইন্দ্রাণী কাছে যেতেই অপর্ণা দুহাতে তাকে জড়িয়ে কাঁদতে লাগল। ইন্দ্রাণী বুঝল তার ভাইয়ের ব্যবহারের জন্য অপর্ণা এভাবে কাঁদছে। মাথায় হাত বুলিয়ে শুধু বলল, আমার ভাইটা খুব কষ্ট পাচ্ছে, ওকে ভুল বুঝিস না, ও এমন ছেলেই নয়, তুই কিছু মনে করিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। বিয়ের পর থেকে মৈনাক যেন নিজেকে আরো বেশি কাজে ব্যস্ত রাখে। আগে কোর্ট থেকে ফিরে একবার হলেও মায়ের সাথে দেখা করত, কিন্তু এখন সেটাও বন্ধ করেছে। মায়ের ওপর তার অগাধ অভিমান। মা কি করে পারল? মেয়েটাই বা কি, টাকার গন্ধে গন্ধে বিয়ে করে নিল? এসব মেয়েরা এমনই হয়। রাতে সবাই শুয়ে পড়লে মৈনাক খেতে আসে, যাতে কারোর মুখোমুখি না হতে হয়। বিশেষ করে অপর্ণার। খাবার ঢাকা রাখা থাকে, নিজের মতো খেয়ে নেয়। নিজের শোয়ার ঘর লাগোয়া স্টাডি রুমে বিছানার ব্যবস্থা করে নিয়েছে মৈনাক। রাতে যখন সে খেতে বসে অপর্ণা লুকিয়ে জেগে থাকে। সে শাশুড়িমার কথা শুনে আগে খেয়ে নিলেও আড়াল থেকে লুকিয়ে দেখে মৈনাকের খাওয়া। নিজের স্বামীকে সারাদিনে এই একবারই দেখতে পায় সে। লোকটা গম্ভীর, রাগী, বয়সে অনেক বড়, তবু অপর্ণার ভালো লাগে। কিন্তু যখনই অপমানের কথা মনে পড়ে মনটা কষ্টে ভরে যায়। মৈনাক কি কখনোই অপর্ণার হবে না? আর তার লেখাপড়ারই বা কি হবে? মাঝে কত বলতো লেখাপড়া করতে, মৈনাককে কখনোই পড়াশোনা করতে দেবে না। এসব ভেবে তার মন আরো জট পাকিয়ে যায়। এদিকে মনোপ্রভা দেবী নিজেও বুঝতে পারছেন না তিনি ছেলের ভালোর জন্য যা করলেন তা ঠিক না ভুল। মনের মধ্যে সন্দেহের উদ্রেক হয়, এ মেয়ে কি তার ওই এড়ে ছেলেকে বাগে আনতে পারবে? মৈনাক সে রাত্রে নিজের স্টাডি রুমে ঘুমানোর সময় ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছে। অপর্ণা ঘুম না আসায় তখন ঘর লাগোয়া বারান্দায় যাচ্ছিল। সেখান থেকে ঘুমন্ত মৈনাককে সে দেখতে পায়। মৈনাককে ঠান্ডায় কুঁকড়ে যেতে দেখে ঘর থেকে তাড়াতাড়ি একটা চাদর এনে স্টাডি রুমে ঢোকে। সচরাচর এ ঘরে ঢোকা তার বারণ। মৈনাক বারণ করেছে। ঘরের দেওয়ালে বড় করে একজন মহিলার ছবি আছে। মহিলা অপূর্ব সুন্দরী। অপর্ণার মনে হলো ইনি হয়তো মৈনাকের আগের স্ত্রী। নিজেই মনে মনে হেসে বলল, কোথায় চাঁদ আর কোথায় চাঁদা মাছ। এই ভেবে ইতস্তত করতে করতে মৈনাকের গায়ে চাদরটা দিতেই মৈনাক অপর্ণার হাতটা চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় অপর্ণা ভয় পেয়ে যায়। হাতটা চেপে ধরে মৈনাক সন্দেহের চোখে জিজ্ঞেস করে, কি করছিলে এখানে? বলো, কি করছিলে? আমি তোমাকে আসতে বলেছি এ ঘরে? অপর্ণার হাতটা লাল হয়ে গেছে। সে কিছু একটা বলতে যাচ্ছিল, সাথে সাথে চিৎকার করে বলল, চলে যাও ঘর থেকে, বেরিয়ে যাও, আর কোনোদিনও এ ঘরে ঢুকবে না। তোমার মতো মেয়েরা টাকার লোভে শুধু সুযোগ খোঁজে কখন স্বামীকে হাত করবে। আমায় ও সব চেষ্টাও করো না। তুমি কোনো দিক থেকে আমার যোগ্য নও। কথাটা মাথায় ঢুকেছে? মৈনাকের ওরকম ভয়ঙ্কর রূপ দেখে অপর্ণা হাউ হাউ করে কেঁদে ফেলে। তারপর হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। মৈনাক বারান্দায় এসে দাঁড়ায়।
তার জীবনে মল্লিকা ছাড়া আর অন্য কোনো মেয়ে স্ত্রী হিসেবে থাকতেই পারে না। তার মলি আজও হৃদয় জুড়ে রয়েছে। এতক্ষণের চিৎকারে বাড়ির সকলে জেগে গেছে। বাড়ির কাজে লোকেরা পর্যন্ত চলে এসেছে। মনপ্রভা দেবী নিজেও হতবম্ব হয়ে গেছেন। কি বলবেন ছেলেকে বুঝে পাচ্ছিলেন না। চুপচাপ বাইরের ঘরে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এ কি করলেন তিনি? একটা এতটুকু মেয়ের জীবন এভাবে নষ্ট করলেন তার নিজের ছেলের সুখের জন্য। ভোর হতেই মেয়ে ইন্দ্রাণীকে ফোন করে সমস্ত ঘটনা জানালেন। দুদিন পর ইন্দ্রাণী এলো, সাথে ইন্দ্রাণীর স্বামী সুপ্রতীক। বিয়েতে সুপ্রতীক আসতে পারেনি। সুপ্রতীক নিজেও উকিল। একমাত্র সুপ্রতীকের কথা মৈনাকে একটু আধটু শোনে। সুপ্রতীক আসায় মনপ্রভা একটু আশ্বস্ত হলেন। কিন্তু সেদিন রাতে ওই ঘটনার পর সকাল থেকে অপর্ণা জ্বরে বেহুশ। ডাক্তার এসে দেখে ওষুধ দিয়ে গেছেন, কিন্তু জ্বর নামছে না। কোর্ট থেকে ফেরার পর দরজায় ননদ আর নন্দাইকে দেখে ভীষণ খুশি হলো অপর্ণা। কতদিন পর দেখা, সেই কবে আলিপুরদুয়ার থেকে অপর্ণা এসেছে। তারপর তো শুধুই ফোনেই কথা হয়। এই মানুষ দুটোর গুরুত্ব অপর্ণার জীবনে অপরিসীম। ঘরে ঢুকেই অপর্ণাকে জড়িয়ে ধরে ইন্দ্রাণী বলল, তুই পারবি, আমি জানতাম। অপর্ণা বলল, দিদি, আজ তুমি আর জামাইবাবু সাথে না থাকলে আমি কবেই হেরে যেতাম। তোমাদের এই অবদান কোনো দিনও ভোলার নয়। ইন্দ্রাণী অপর্ণার গাল টিপে ধরে ঠাট্টার সুরে বলল, বাব্বা, মেয়ে একেবারে কত বড় হয়ে গেছে। সুপ্রতীক বেশ রসিক মানুষ। পেছনে দাঁড়িয়ে মজা করে বলল, আমাকে এমনভাবে দাঁড় করিয়ে রেখে দুই গিন্নি গল্প জুড়ল। বলি বসতেও কি বলবে না ছোট গিন্নি? অপর্ণা কপট রাগ দেখিয়ে বলল, এতদিন পর এসেছেন তাই বসতেই দেব না ঠিক করেছি। অপর্ণার কথায় তিনজনেই হেসে উঠল। সন্ধেবেলা চা নিয়ে সুপ্রতীক ইন্দ্রাণী বসে আছে বসার ঘরে। অপর্ণা গরম গরম পকোড়া ভেজে নিয়ে এসে বসল। সুপ্রতীক বলল, তাহলে ছোট গিন্নি চা খেতে খেতে আলোচনাটা হোক। অপর্ণা বলল, হ্যাঁ, যেটা বলছিলাম, তীর্থর জামিনটা আদৌ হবে তো? রেবা সোরেনের মা বাবাকে সামনের তারিখে কোর্টে তোলা হবে। সুপ্রতীক বলল, তোমার কি মনে হচ্ছে উকিল সাহেবা? অপর্ণা বলল, তীর্থ এমন করতে পারে না জামাইবাবু। সুপ্রতীক অপর্ণার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি আমার থেকে কি সাহায্য চাও? অপর্ণা মৃদু হেসে বলল, আমি জানি এ বিষয়ে আপনি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতেই পারবে না। কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে আপনার অনেক চেনাশোনা আছে। ইঙ্গিতপূর্ণ হাসি দিল অপর্ণা। সুপ্রতীকের বুঝতে অসুবিধা হলো না অপর্ণা কি বলতে চাইছে। অপর্ণা বলল, ফালাকাটা পুলিশ একটা মিথ্যে গল্প সাজিয়ে একজন নির্দোষকে দোষী প্রমাণিত করতে চাইছে। তার উপর এ বিষয়ে ওখানকার এমএলএ সত্যেন ঘটকের মদত আছে। আমি 100% নিশ্চিত লোকটা যে 2 নম্বরই সেটা তো বলাই বাহুল্য। চায়ের কাপে চুমুক দিয়ে অপর্ণা বলতে থাকল, জেলা আদালতে তীর্থর জামিন না মঞ্জুর হওয়ার খবরটা পেপারে দেখতে পেয়েই ভেবেছিলাম কিছু করতে হবে। ওর বয়স্কা মা ছাড়া আর কেউ নেই। ও কলেজ থেকে রাজনীতির সাথে জড়িত ছিল। ওর মতো সৎ ছেলে এমনটা করতেই পারে না। সুপ্রতীক অপর্ণাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করল, তুমি তো অনেকদিন যোগাযোগ রাখোনি তীর্থর সাথে, তাহলে এই কবছরে যে ওর পরিবর্তন হয়নি তা বুঝলে কি করে? এমন অনেক সময় তো হতে পারে যাকে দোষী ভাবছো না সেই হয়তো আসল দোষী। অপর্ণা আস্তে বলতে শুরু করলো, এবছর তীর্থর ভোটে টিকিট পাওয়ার কথা ছিল। দলের হয়ে খুব সক্রিয়ভাবে মানুষের জন্য কাজ করছিল। গোটা আলিপুরদুয়ারে ওর নাম হতে শুরু করেছিল। মানুষের মধ্যে ওর গ্রহণযোগ্যতা বাড়ছিল। চা বাগানের শ্রমিকদের বস্তিগুলোর উন্নতির জন্য অনেক করেছে। ওখানকার আদিবাসীদের জন্য ও কাজ করছিল। কিন্তু এসবই দলের ভেতরে অনেকের মনে জ্বালা ধরাচ্ছিল। শত্রুর সংখ্যাও তলে তলে বাড়ছিল। তাদের মধ্যে লোকাল এমএলএ সত্যেন ঘটক একজন। লোকটা রেশন কারচুপি থেকে শুরু করে বেআইনি কনস্ট্রাকশন সবই চালাতো। এগুলো তীর্থর নজরে আসলে ও দলের উপর মহলে বিষয়টা জানানোর চেষ্টা করে। দলের উপর মহলে নজর সত্যেন ঘটকের ওপর পড়ে। এতেই আরও বিপত্তি বাধে। দল থেকে এবারের নির্বাচনে সত্যেন ঘটককে সরিয়ে তীর্থকে টিকিট দেওয়ার কথা ভাবা হয়। ব্যাস, রাস্তার কাঁটা সরাতে ব্যস্ত হয়ে পড়ে সত্যেন।
যেদিন ঘটনাটা ঘটে সেদিন দলের কাজ সেরে রাতের অন্ধকারে তীর্থ যখন লাল বস্তি চা বাগানের পাশে দিয়ে সাইকেল চালিয়ে ফিরছিল, হঠাৎ গোঙানির শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে। ওর টর্চটা চা বাগানের ওপর ফেলতে দেখে একটি মেয়ে নগ্ন অবস্থায় পড়ে গোঙাচ্ছে, পাশে রক্ত ভেসে যাচ্ছে। বোঝাই যাচ্ছে ধর্ষণ করা হয়েছে। তীর্থ দৌড়ে গিয়ে মেয়েটার মাথাটা কোলে তুলে ধরতেই বুঝতে পারে মেয়েটি লাল বস্তির। তীর্থ জিজ্ঞেস করে, রেবা তুই? কে করলো এমন? তখনও একটু প্রাণ রয়েছে। রেবা শুধু বলেছিল, এমএলএর বেটা। মুহূর্তের মধ্যে কিছু লোকজন এসে টর্চ ফেলে দেখে তীর্থ রেবাকে নিয়ে বসে আছে ওভাবে। প্রথমে তীর্থ ভেবেছিল গ্রামের লোকেরা হয়তো ভুল বুঝে ওকে পুলিশের হাতে তুলে দেয়। পরে অবশ্য বুঝেছে এতে এমএলএ সত্যেন ঘটকের হাত আছে। তীর্থ দলের ভেতরের গণ্ডগোলের শিকার। দল থেকে ওকে বহিষ্কার করা হয়। দল থেকে কোনো প্রকার সাহায্য করা হবে না জানিয়ে দেওয়া হয়। ওদিকে এমএলএ সত্যেন ঘটক কলকাতার স্বনামধন্য উকিল মৈনাক বসুকে এই কাজে নিযুক্ত করে, কারণ রেবার বাবা মায়ের পক্ষে সেটা করা কখনোই সম্ভব নয়। ওরা চা বাগানে খেটে খাওয়া শ্রমিক, সহজ সরল, যা বোঝায় তাই বোঝে, অভাবের সংসার। তীর্থ ভালো ছেলে, ও আর যাই করুক খুন বা এ ধরনের কাজ করতেই পারে না। আমি কলেজ থেকে ওকে চিনি। অপর্ণা জোর গলায় বলে। সুপ্রতীক আর ইন্দ্রাণী একে অপরকে একবার দেখল। সুপ্রতীক এতক্ষণ খুব মন দিয়ে সব শুনছিল, তারপর বলল, সবই তো বুঝলাম, কিন্তু নিম্ন আদালতে একবার জামিন না মঞ্জুর হলে উচ্চ আদালতে পাওয়াটা খুব চাপের। তবু দেখছি কি করতে পারি আমার ছোট গিন্নির জন্য। ইন্দ্রাণী বলল, তুই ছেলেটিকে কলেজ থেকে চিনিস? কই, ফোনে আগে বলিসনি তো? অপর্ণা বলল, শুধু চিনি বললে ভুল হবে। কলেজে আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম, আর ফোনে অত বলতে পারিনি। বলে অপর্ণা থামল। অপর্ণাকে তীর্থ প্রেম নিবেদন করেছিল এক সময়। তীর্থকে সে ভালো না বাসলেও তীর্থ ওকে ভালোবেসেছিল। অপর্ণার প্রত্যাখ্যান সত্ত্বেও তীর্থ নিজেদের বন্ধুত্বকে কখনোই অসম্মান করেনি। মৈনাক রাতে খেতে পর্যন্ত ওঠেনি। লোককে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে চেম্বারে। দিদি জামাইবাবু কলকাতায় এসেছে, কিন্তু এখানে আসেনি। ওদের ফ্ল্যাটেই অপর্ণা আছে। তাহলে কি জামাইবাবু এ বিষয়ে অপর্ণাকে সাহায্য করতেই কলকাতায় এসেছেন? এসব চিন্তা মৈনাকের মাথায় ঘুরপাক খাচ্ছে। ওদিকে এমএলএ সত্যের ঘটক তাকে এ কাজে নিযুক্ত করেছে ভিকটিমের হয়ে লড়াই করার জন্য। কিন্তু সত্যেনের ছেলে ধর্ষণ আর খুন করেছে। ছেলেটা গুণধর বললেও কম বলা হবে। এসব কেস মৈনাকের কাছে জলভাত। সে জানে কি করে এসব কেসে মক্কেলকে বাঁচাতে হয়। পেশার জন্য সে সব পারে, কিন্তু আজ বিবেকে বাঁধছে। তার লড়াইটা যে এবার তার নিজের বিবেকের সঙ্গে। নিজেই মনকে প্রশ্ন করে, অপর্ণাকে তো সে ভালোবাসে না, তবে তাকে সামনে দেখে বুকের ভেতর কেন এমন হলো? এই তীর্থই কি সেই ছেলে যে অপর্ণাকে ভালোবাসতে চেয়েছিল? ইন্দ্রাণী কি এর কথাই বলেছিল? তখন মনে হয়েছিল অপর্ণা যদি ছেলেটির সাথে প্রেম করেও তাকে ডিভোর্স দেয়, সে শান্তি পাবে। কিন্তু অপর্ণা তা করেনি। তবে কি অপর্ণা তাকে ভালোবাসে? মৈনাক জেনেছিল পরে অপর্ণার কোনো দোষ ছিল না। বিয়েতে তার মতামতটুকু নেয়নি তার বাবা। শুধু টাকার লোভে মাহারা মেয়েটাকে মৈনাকের গলায় ঝুলিয়ে দিয়েছে। এত বছর ধরে মেয়েটার শাস্তি পাচ্ছে তার থেকে। প্রশ্নে নিজেকে জর্জরিত করে তুলল। আজ যখন ছেলেটার হয়ে লড়ছিল, মনে হচ্ছিল একবার বলি, অপর্ণা তুমি আমার, তোমার উপর সব অধিকার শুধু আমার। কিন্তু সে আঘাত সে দিয়েছে অপর্ণাকে। তার জন্য কি কখনো অপর্ণা তাকে ভালোবাসবে? মল্লিকাকে হারানোর যন্ত্রণাটা আজও আছে, কিন্তু ওইটুকু মেয়েকে দূরে সরানোর ক্ষমতা বা সাহস কোনোটাই নেই মৈনাকের। অপর্ণা ওর স্ত্রী। এতগুলো বছর ধরে সে মৈনাকের যোগ্য হবার পরীক্ষা দিচ্ছে। সে একবার আসুক আর একবার আসুক, মনে মনে বলল। কিন্তু তীর্থকে কি করব? ওর জামিন করা যাবে না। মৈনাকের জেদ চেপে বসেছে। তীর্থকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে। সেদিন রাতে সুপ্রতীক আর ইন্দ্রাণী অপর্ণার সাথে থেকে গিয়েছিল। ফ্ল্যাটের একটা ঘরে স্বামী স্ত্রী, অন্য ঘরে অপর্ণা একা। ইন্দ্রাণীর কোনো কারণে ঘুমই আসছিল না। সে এপাশ ওপাশ করছে দেখে সুপ্রতীক জিজ্ঞেস করল, কি হয়েছে বলো তো? সে কখন থেকে এপাশ ওপাশ করছো? ইন্দ্রাণী বলল, আচ্ছা, তীর্থ বলে ছেলেটি তো আমাদের ওখানকার, ওকে কি তুমি চেনো? সুপ্রতীক আলতো করে হেসে বলল,
আলাপ নেই, তবে মুখ চিনি। ভয় পেও না তুমি, যা চিন্তা করছো সেটা অমূলক। ও মেয়ে খাঁটি সোনা। ইন্দ্রাণীর মনোভাব ধরা পড়ে যাওয়ায় একটু লজ্জিত হয়ে পড়ল সে। পরদিন সকালে অপর্ণা যখন চা করছিল, ইন্দ্রাণী ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে এলো। ইন্দ্রাণীকে দেখে অপর্ণা একগাল হেসে বলল, সুপ্রভাত। জামাইবাবু কি উঠেছে? তাহলে চাটা দিয়ে আসি। সাথে সাথে ইন্দ্রাণী বলল, না, এখনো ওঠেনি। তুই আর আমি বরং বারান্দায় গিয়ে বসি, চল। আজ ছুটির দিন, কোনো তাড়া নেই অপর্ণার। দুটো চেয়ার এনে বসলো দুজনে। এই ফ্ল্যাটটা সুপ্রতীকের। কলকাতায় কাজে এলে কয়েকদিনের জন্য যাতে সবসময় শ্বশুরবাড়ি উঠতে না হয়, তাই বেশ কয়েক বছর আগে কিনে রেখেছে। এখন সেখানেই অপর্ণা থাকে। ইন্দ্রাণী চা খেতে খেতে অপর্ণাকে তীর্থর কেসটা নিয়ে এটা ওটা জিজ্ঞেস করতে থাকে। তারপর হঠাৎ অপর্ণার হাত দুটো ধরে বলে, অপু, একটা সত্যি কথা বলবি? তুই কি উত্তরবঙ্গে থাকার সময় এই ছেলেটির কথাই বলেছিলি? তুই বলেছিলি একজন তোকে ভালোবাসে। এ কি সেই ছেলেটা? অপর্ণা এতক্ষণে ইন্দ্রাণীর এত প্রশ্নের আসল কারণ বুঝল। শুধু মুচকি হেসে বলল, এই কেসটায় যেমন তীর্থকে নির্দোষ প্রমাণ করা আমার লক্ষ্য, তেমনি এটা আমার জন্য মৈনাক বসুর যোগ্য স্ত্রী হয়ে ওঠার লড়াই। যদিও আমি চাইলে এই পরীক্ষা নাও দিতে পারতাম, কিন্তু আমি তোমার ভাইকে ভালোবাসি দিদি। সেই দিন থেকে বাসি যেদিন আমাকে উনি ঘৃণা করা শুরু করেছেন। আমি শুধুই ওনাকে ভালোবাসি। আমার এত লড়াই ওনার জন্য। তীর্থ আমার খুব ভালো বন্ধু। ইন্দ্রাণীর চোখে জল চলে এসেছে। এত ঘৃণার পরেও অপর্ণা যেন সত্যিই অপর্ণা। তার ধ্যান জ্ঞান শুধুই তার মনের পরমেশ্বরকে পাওয়া। অপর্ণা সত্যি ভালোবাসে মৈনাককে। আজ অপর্ণার মতো লেখাপড়া জানা সুশিক্ষিতা মেয়ে শুধু ভালোবাসা পাওয়ার জন্য লড়ছে। ও চাইলে অনায়াসে অন্য কাউকে এত বছরে ভালোবাসতে পারত, কিন্তু বাসেনি। অন্য কোনো পুরুষকে সীমা লঙ্ঘন করতে দেয়নি। এ ভালোবাসার তল খুঁজে পাওয়া খুব মুশকিল। মৈনাক এ ভালোবাসাকে আবার আঘাত করলে নিজেই বোকামি করবে। যে গেছে তাকে মনে রেখেই এগিয়ে যাওয়ার নাম জীবন। মল্লিকা মৈনাকের অতীত, অপর্ণাই বর্তমান। দুপুরে ইন্দ্রাণী আর সুপ্রতীক বসু ভিলায় এসেছে। সেখানে কয়েকদিন থেকে আবার অপর্ণার সাথে দেখা করে আলিপুরদুয়ার ফিরে যাবে। সুপ্রতীককে যা করতে হবে তা এর মধ্যেই করতে হবে। তীর্থ ছেলেটি সৎ, যতদূর সম্ভব নিরপরাধ। কাজেই এই লড়াইতে অপর্ণাকে সাহায্য সুপ্রতীককে করতেই হবে। ওদিকে মৈনাকের সাথে সুপ্রতীকের দীর্ঘদিন পর দেখা। অপর্ণা আসবে না, এত কাছে থেকেও সে আসতে চায় না। কিন্তু কেন? মৈনাক তো তাকে মেনে নিতে প্রস্তুত, তাও কেন? এসবই বসে বসে ভাবছিল মৈনাক। অপর্ণাকে সেদিন কোর্টে দেখার পর থেকেই মৈনাক একবার তার সাথে দেখা করতে চায়, কিন্তু আজ আর সেটা সম্ভব না। ওরা একে অপরের প্রতিপক্ষ মামলাগত কারণে। তার ওপর অপর্ণার প্রতি স্বামী হিসেবে নিজের দায়িত্ব জ্ঞানহীনতা তাকে লজ্জিত করে। তাই আজ জামাইবাবুর থেকে অপর্ণার যাবতীয় খোঁজ সে নেবে। আজ অনেক দিন পর সারা দুপুর শালা জামাইবাবুর আড্ডা চলবে। গত কয়েক বছরে এই চিত্রটা বাড়ির সবাই ভুলতে বসেছিল। এককালে সুপ্রতীক বাড়ি আসা মানে মৈনাকের পোয়া 12। সারাদিন জামাইবাবুর সাথে বাড়ির পেছনে বাড়ির পুকুরে মাছ ধরা, গাড়ি নিয়ে কাছে পিঠে যাওয়া, এসবই চলত। মৈনাক নিজের যাবতীয় কথা সব বলতো সুপ্রতীককে। মল্লিকার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল সুপ্রতীকের। সে রাতে যখন অপর্ণার সাথে মৈনাক ওভাবে ব্যবহার করল, তখন মনোপ্রভা একটাই সমাধান পেয়েছিল সুপ্রতীক। কিন্তু সুপ্রতীক আসবে শুনে মৈনাক নিজেকে কাজের মধ্যে এতটাই ব্যস্ত করে রাখল যাতে জামাইবাবুর মুখোমুখি তাকে হতে না হয়। যতদিন বাড়িতে সুপ্রতীক ছিল, মৈনাক রাতেও চেম্বারে থাকত। অপর্ণার বেহুশ জ্বরের সময়ও মৈনাক দেখতে যায়নি। জ্বর কমলে সুপ্রতীক অপর্ণার সাথে কথা বলে স্বাভাবিকভাবেই। অপর্ণার মনে তখন সেই রাতের প্রভাব এতটাই পড়েছিল যে সে দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছিল। মৈনাক তাকে ভালোবাসে না সে জানে, কিন্তু এতটা ঘৃণার পাত্র কেন সে তা একবার সুপ্রতীককে জিজ্ঞেস করলে সুপ্রতীকও কোনো জবাব দিতে পারে না। ফিরে যাওয়ার দুদিন আগে বাধ্য হয়ে সুপ্রতীক নিজেই চেম্বারে গিয়ে মৈনাকের সাথে কথা বলে। মৈনাকের সাথে কাজ নিয়ে কথা বলতে বলতেই তার নতুন স্ত্রীর সাথে কেমন সময় কাটছে জানতে চাইলে মৈনাক বিরক্তির সাথে উত্তর দেয় তাকেও। সুপ্রতীক শেষ অবধি শুধু বলে, বিয়ে হয়ে গেছে, এখন তো আর কিছুই করার নেই।
তুমি নিজেই রাজি হয়েছিলে বিয়েতে, বরং ওর মতামতটাই কেউ নেয়নি। মেয়েটি অসহায়, ওর মা নেই, বাবা দায়িত্ব জ্ঞানহীন। ওর যদি কেউ থেকে থাকে তা কেবল তুমিই আছো। ওর ভরসা হয়ে দাঁড়াও, ও ভালো মেয়ে। মৈনাক জানিয়ে দেয় সুপ্রতীককে তার পক্ষে মল্লিকার জায়গায় ওই মেয়েটিকে বসানো সম্ভব নয়। আর অপর্ণা মিথ্যে বলছে, যা হয়ে গেছে তার জন্য তার মা দায়ী, সে নিজে নয়। এমন উত্তর শুনে সুপ্রতীক কোনো কিছু না বলে চলে যায়। সে বোঝে মৈনাক এখন সব রকম বোঝানোর ঊর্ধ্বে চলে গেছে। এদিকে আরেক বিপত্তি বাধে। ইন্দ্রাণী সুপ্রতীকের ফিরে যাওয়ার দিন যত এগোয়, অপর্ণা তত ইন্দ্রাণীকে আঁকড়ে ধরে, কিছুতেই ছাড়তে চায় না তাকে। সুপ্রতীক বাধ্য হয়ে একাই ফিরে যায়। মনোপ্রভা অপর্ণার ব্যাপারে নিজেকে দোষারোপ করে চলেন। সুপ্রতীক যাওয়ার পর মৈনাকও মগ্ন হয়ে ভাবতে থাকে সে যা করছে তা ঠিক না ভুল। এদিকে অপর্ণা আস্তে আস্তে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে ভেঙে পড়েছে। ওইটুকু মেয়ে, তার উপর গ্রামের। এত কিছু সে জানবে কি করে? ইন্দ্রাণীর খুব রাগ হয় নিজের ভাইয়ের ওপর, তার থেকেও বেশি রাগ হয় নিজের মায়ের ওপর। ছেলে ছেলে করেই মনোপ্রভা ছোট থেকে একটু ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। ছেলের দোষ ধরার সময় খানিক অন্ধ হয়ে যান। ইন্দ্রাণী অপর্ণার আরও কাছের হওয়ার জন্য মৈনাকের আর তার নিজের ছোটবেলার গল্প শোনাতে থাকে। কিন্তু অপর্ণা সে রাতের পর থেকে সবসময় চুপচাপ থাকে। মৈনাককে দূর থেকে দেখলে ভয় লুকিয়ে পড়ে। ব্যাপারটা মৈনাকও লক্ষ্য করে। বাধ্য হয়ে ইন্দ্রাণী তার মায়ের সাথে আলোচনা করে অপর্ণাকে একজন মনের ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি অপর্ণাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে বলেন। এই কাজটা মৈনাক করলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সে তো রাজিই হবে না। কাজেই বাধ্য হয় ইন্দ্রাণী নিজের সাথে অপর্ণাকে আলিপুরদুয়ার নিয়ে যেতে। মনোপ্রভা না করেননি এতে। অপর্ণা চলে যায় আলিপুরদুয়ার। প্রকৃতির সান্নিধ্যে এসে অপর্ণা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। সুপ্রতীক আর ইন্দ্রাণীর কোনো সন্তান নেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি যে অগাধ ভালোবাসা সেটা অপর্ণা অনুভব করত। দেখে খুব ভালো লাগতো। মৈনাকের কথা মনে পড়ে অপর্ণার। ওই রাগী মুখটার আড়ালে একটা অন্য মানুষকে যেন দেখতে পায়। কিন্তু এখানে আসার পর প্রায় 1 মাস হতে চলল, তাও মৈনাক একবারও তার খোঁজ নেয়নি। অপর্ণার মনে একটা শূন্যতা তৈরি হয়। উদাস হয়ে দূরে চেয়ে থাকে। আগের থেকে কথা একটু আধটু বলে। সুপ্রতীক মাঝে মধ্যেই ছোট গিন্নি বলে নিজের কাজের গল্প শোনায় অপর্ণাকে। অপর্ণাও মন দিয়ে শোনে সেসব গল্প। তার ইচ্ছে হয় আবার পড়াশোনা করার। ইন্দ্রাণীর কাছ থেকে মল্লিকার ব্যাপারে জেনেছে অপর্ণা। মৈনাক মল্লিকাকে ভালোবেসে মলি ডাকত। মলি চলে যাওয়ার পর থেকে মৈনাকের এমন পাগল পাগল দশা। সে কাজের মধ্যেই বেঁচে আছে। চলমান যন্ত্রের মতো সে শুধু কাজ করে, কোনো দিকে খেয়াল রাখে না। কিন্তু মৈনাক ছিল হাসি খুশি মানুষ। এমনিতে কম কথা বললেও মিশুকে ভদ্র স্বভাবের ছেলে ছিল। ছোট থেকে ওকালতি করার বিশেষ ইচ্ছে না থাকলেও পরবর্তীকালে বাবার কথায় এই পেশার সাথে যুক্ত হয়। মৈনাক খুব ভালো আঁকত। মলি চলে যাবার পর সেসবের পাঠ চুকেছে। স্টাডি রুমে মলির ছবিটা মৈনাকের নিজের হাতে আঁকা। ওটা মলিকে প্রথম বিবাহ বার্ষিকীতে মৈনাক দিয়েছিল। দুজন যেন দুজনের জন্যই তৈরি হয়েছিল। অগাধ ভালোবাসা ছিল একে অপরের প্রতি। বিয়ের 2 বছরের মাথায় গাড়ি দুর্ঘটনায় মল্লিকা মারা যায়। মৈনাক তখন কাজের জন্য এলাহাবাদে। একটু একটু করে সবে পসার শুরু হয়েছে। হঠাৎ ঝড়ে ওর জীবনটা ওলট পালট হয়ে যায়। নিজেকে একটা শক্ত আবরণে ঢেকে রেখে যা হোক করে বেঁচে আছে। মল্লিকার সাথে মৈনাকের আলাপ হয় ওদেরই এক বন্ধুর বিয়েতে। তারপর প্রেম পর্ব। মল্লিকার বাবা প্রফেসর, মা ফ্যাশন ডিজাইনার। মল্লিকা নিজেও ছিল তার মায়ের মতো ফ্যাশন ডিজাইনার। আধুনিকা, সুন্দরী, শিক্ষিতা, মার্জিত, একেবারে বসু ভিলার আদর্শ বউ। আর মৈনাকের চোখের মণি। কিন্তু যেদিন দুর্ঘটনা হয় সেদিন ওর কাজে যাওয়ার সময় ড্রাইভার ছুটিতে থাকায় বাড়ির গাড়ি না নিয়ে রাস্তা থেকে ট্যাক্সি ধরে বেরিয়ে যায়। একটা বাসের সাথে ট্যাক্সিটা রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটে। মৈনাক ফিরে এসে ওর মল্লিকার সাদা চাদরে ঢাকা শরীরটা দেখেছিল। মৈনাক 1 ফোঁটা চোখের জল ফেলেনি সেদিন। পাথরের মতো দাঁড়িয়ে দেখেছিল ওর মলির শরীরটা পুড়ে যেতে। সেই যে চুপ করে গেল, আর কথা বলতো না কারোর সাথে। এক মুখ দাড়ি নিয়ে বসে থাকতো। জীবন থেকে বাঁচার ইচ্ছেটুকু চলে গেল। সারাদিন শুধু কাজে ডুবে থাকলো। মদ ধরল,
চোখের সামনে ছেলের এরকম অবস্থা কোন মা মেনে নিতে পারে? মনোপ্রভাও পারেনি। সব শুনে অপর্ণার চোখে জল চলে আসে। ইন্দ্রাণী অপর্ণাকে ওর পড়াশোনার ব্যাপারে জানতে চাইলে অপর্ণা সব খুলে বলে। সব শুনে ইন্দ্রাণী অপর্ণাকে আবার পড়াশোনা শুরু করার কথা বলে। অপর্ণা নিজেই ইন্দ্রাণী আর সুপ্রতীককে জানায় সে আইন নিয়ে পড়তে চায়, ভবিষ্যতে ওকালতি করার ভীষণ ইচ্ছে তার। শুনে ইন্দ্রাণী আর সুপ্রতীক ভীষণ খুশি হয়। সুপ্রতীক বুঝতে পারে এই মেয়েই পারবে মৈনাক বসুকে স্বাভাবিক জীবনে ফেরাতে। অপর্ণা ইন্দ্রাণীর বাড়িতে থেকেই আবার পড়াশোনা শুরু করে। তাকে যে পারতেই হবে, নিজের সম্মান আদায় করে নিতেই হবে। মৈনাক ইন্দ্রাণীর কাছ থেকে পরে খবর পেয়েছিল অপর্ণা আইন নিয়ে পড়াশোনা করছে, যদিও এ বিষয়ে জানার তার খুব একটা আগ্রহ ছিল না। এর মধ্যে গ্রামে অপর্ণার বাবা হঠাৎ অসুস্থ হলে চিঠি আসে বসু ভিলায়। চিঠিটা সেদিন বাড়ির কাজের লোক মৈনাকের হাতেই দেয়। বিয়ের পর একবারও মৈনাক সে মুখও হয়নি, কিন্তু এবার কৌতূহল বশত কিছু জানার জন্য অদৃষ্টের টানেই এক প্রকার গ্রামে অপর্ণাদের বাড়ি যায়। সেখানে দেখে অপর্ণার বাবা মৃত্যুশয্যায়। মেয়ের বিষয়ে সব ঘটনা সেদিন মৈনাককে খুলে বলে। মৈনাক অবাক হয়ে যায় সেটা শুনে যে অপর্ণা সত্যি কিছুই জানত না। সম্পূর্ণ দোষ তার বাবার, যেমন তার নিজের মায়ের ক্ষেত্রে। এরপর অপর্ণার বাবার হাতে কিছু টাকা দিয়ে মৈনাক ফিরে আসে বসু ভিলায়। সারাদিন ভাবে যেদিন অপর্ণা তার দিদি ইন্দ্রাণীর সাথে চলে যাচ্ছিল। একবার শুধু তাকে বলতে এসেছিল, চোখে একরাশ ভয় নিয়ে। সেদিন তার স্টাডি রুমের বাইরে দাঁড়িয়ে বলছিল, আমার কোনো দোষ নেই, আমি সত্যি কিছুই জানতাম না। মৈনাক সিগারেট খেতে খেতে শুধু আর চোখে একবার দেখেছিল, কিছুই বলেনি। অপর্ণাকে নিয়ে যাওয়া নিয়ে মৈনাক কোনো মন্তব্যই সেদিন করেনি। মনে মনে চেয়েছিল অপর্ণা বাড়ি থেকে ওর চোখের সামনে থেকে চলে যাক, কিন্তু পরবর্তী সময় অপর্ণার বাবার কাছ থেকে সব জানার পর এক তীব্র অপরাধ বোধে ভুগতে থাকে মৈনাক। একে ওইটুকু মেয়ে, বয়সে প্রায় 20 বছরের ছোট তার চেয়ে, এর উপর এভাবে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তার বাবা। মৈনাক নিজের ব্যবহারের কথা মনে করে নিজেকে ভৎসনা করে। মল্লিকার ছবির সামনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। অপর্ণার ছবি নেই বিশেষ, ওই বৌভাতের দিনের কয়েকটাই যা আছে সেগুলো মন দিয়ে দেখে মৈনাক। এই প্রথম মৈনাক অপর্ণাকে মন দিয়ে দেখল। নিষ্পাপ চোখ দুটো দেখে বড় মায়া হয় মৈনাকের। কি করে পারল সে এত নিষ্ঠুর হতে? এদিকে অপর্ণা কলেজে ভর্তি হবার পর থেকেই মন দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে। এরই মধ্যে তীর্থর সাথে অপর্ণার আলাপ হয় কলেজে। সেখান থেকে বন্ধুত্ব। অপর্ণা নিজেকে সবসময় একটু গুটিয়ে রাখত, সবার সাথে মেলামেশা করতে পারত না। অপর্ণার কলেজের কেউই জানত না সে বিবাহিতা। সুপ্রতীক ইন্দ্রাণী সবাইকে জানিয়েছিল তাদের এক আত্মীয়ের মেয়ে এখানে থেকে পড়াশোনা করে। ছোট জায়গা, সবাই তাই জানত। কোচিং ক্লাসের নোটস সব কিছুতেই অপর্ণা তীর্থকে সাহায্য করত। তীর্থ কলেজে যেত ঠিকই, কিন্তু ইউনিয়ন রুমে কাটাতো বেশিক্ষণ। মাঝে মাঝে ক্লাসে আসতো। আগাগোড়ায় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। আসলে তীর্থ মানুষের জন্য কিছু করতে চাইতো। তীর্থর বাড়িতে শুধু মা আছে, বাবা অন্য জায়গায় সংসার পেতে চলে গেছে। তার মা বাড়িতে খাবার হোম ডেলিভারি দেয়। তীর্থ মনে মনে অপর্ণাকে পছন্দ করে সেটা জানায়। প্রথমে অপর্ণা রাগ করে বেশ কয়েকদিন কথা বন্ধ করলেও পরে তীর্থ নিজেই এসে ঠিক করে সব। অপর্ণা সব কথা জানায় তীর্থকে। তীর্থ ভীষণ কষ্ট পেলেও অপর্ণাকে বুঝতে দেয় না, শুধু বলে যদি কখনো কোনো সমস্যা হয় তার দরজা অপর্ণার জন্য চিরকাল খোলা থাকবে। কিন্তু অপর্ণা নিজের প্রতিজ্ঞায় অবিচল। শুধু বাড়ি এসে ইন্দ্রাণীকে তীর্থর ব্যাপারে জানালে ইন্দ্রাণী অপর্ণাকে বলে জীবনে এমন কোনো ভুল যেন সে না করে যাতে তার নিজের বিবেককে জবাবদিহি করতে হয়। ইন্দ্রাণী বিষয়টি সুপ্রতীককে জানালে সে বলে অপর্ণার ওপর তার ভরসা আছে। এদিকে ধীরে ধীরে সময় কাটল। অপর্ণার তীর্থ ভীষণ ভালো বন্ধু হয়ে উঠল একে অপরের। তীর্থর বাড়িও অপর্ণা গিয়েছিল, যদিও ব্যাপারটা ইন্দ্রাণীর সেদিন খুব একটা ভালো লাগেনি। এরপর থেকে ইন্দ্রাণী অপর্ণাকে ছেলেটির সাথে খুব বেশি মেলামেশা করতে দিতে চাইতো না। যদি অপর্ণা কোনো ভুল করে বসে। বছর কাটতে লাগলো এক এক করে। তীর্থ আস্তে আস্তে দলের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফাইনাল ইয়ারে অপর্ণা পরীক্ষায় বসলো ঠিকই, কিন্তু তীর্থ দলের কাজের জন্য বসতে পারে না।
কলেজ ছাড়ার পর অপর্ণার সাথে তার যোগাযোগ ফোনেই হতো। ধীরে ধীরে সেটাও কমল। আসলে তীর্থ নিজে থেকে সরে গেছিল সেদিন, কারণ সে জানত অপর্ণাকে ফিরে যেতে হবে মৈনাকের কাছে। তাই মনের ভালোবাসা মনে রেখে সে নিজের কাজ নিয়ে নতুন উদ্যমে লেগে পড়ল। অপর্ণার পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট বেরোলে খুব ভালো ফল করে। সুপ্রতীকের কাছ থেকে হাতে কলমে সব শেখে অপর্ণা। সুপ্রতীকের সাথে প্রতিদিন কোর্টে গিয়ে বসে দেখত কোর্টের কাজ। এভাবে কয়েক বছর কেটে গেলে অপর্ণা কলকাতায় চলে আসে, কিন্তু বসুভিলায় ফেরে না। সে সুপ্রতীকের ফ্ল্যাটে থাকা শুরু করে। সব ব্যবস্থা সুপ্রতীকই করে। যদিও এ বিষয়ে ইন্দ্রাণী নিমরাজি ছিল, তাও অপর্ণার কথা ভেবে তার সিদ্ধান্তে সায় দেয়। এরপর মৈনাকের কাছে অপর্ণার বাবার মৃত্যুর সংবাদ আসে। সে আরেকবার সে গ্রামে যায়। ফিরে আসার পর কাউকে সংবাদ সে জানায়নি, এমনকি অপর্ণাকেও না। এতগুলো বছরে দিদি জামাইবাবু দু একদিনের জন্য আসলে নিজেকে চেম্বারে বন্দি রাখত। অপর্ণা ওকালতি পড়ছে জেনে প্রথমে একটু অবাক হলেও বিশেষ গুরুত্ব দেয় না। কিন্তু অপর্ণার বাবার সাথে দেখা করার পর থেকে মৈনাকের অপর্ণার সম্পর্কে ধারণা খানিক বদল হতে ওদের শেষ হয়ে যাওয়ার সম্পর্ক নতুন আলোর দিশা দেখতে শুরু করে। অপর্ণা কলকাতায় তারই জামাইবাবুর ফ্ল্যাটে থাকে। মৈনাকের ইচ্ছে করে একবার যাওয়ার। চরম দ্বন্দ্ব নিয়ে নিজের মনকে বোঝায় সে যা করেছে তা ক্ষমার অযোগ্য। তাই ওই মেয়েটিকে আইনত মুক্তি দেওয়াই হয়তো তার উচিত কাজ হবে। রবিবারের সকাল। অপর্ণা একটা ঢোলা পায়জামা আর কুর্তা পরে বাইরের ঘরে বসে চা খেতে খেতে খবরের কাগজে চোখ বোলাচ্ছে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠতেই খবর কাগজ থেকে চোখ তুলে নিজের মনেই বলল, এই সময় আবার কে এলো? দরজাটা খুলে সামনে তাকাতেই অপর্ণার চোখ কপালে ওঠার জোগাড়। মৈনাক এসেছে। মৈনাক অপর্ণাকে এভাবে দেখে খানিক ইতস্তত বোধ করে। অপর্ণা ভীষণভাবে অবাক হয়ে ভাবছে কি করবে। বাধ্য হয়ে মৈনাক নিজেই জিজ্ঞেস করে, আসতে পারি? চোখের সামনে এভাবে মৈনাককে দেখে প্রথমে একটু ঘাবড়ে গিয়ে অপর্ণা বলে, দিদি জামাইবাবু তো নেই, আপনি? মৈনাক খানিক হাসার চেষ্টা করে বলে সে জানে। তারপর বাধ্য হয়ে প্রায় নিজে অপর্ণার পাশ দিয়ে ঘরের ভেতরে ঢুকে চোখের সানগ্লাসটা খুলে পকেটে রাখতে রাখতে চারদিকটা দেখে নেয়। অপর্ণা দরজা বন্ধ করে এসে মৈনাককে বসতে বলে। মৈনাক একটা চেয়ার টেনে বসে। অপর্ণা কি করবে কি বলবে নিজের স্বামীকে ভেবে পায় না। হঠাৎ আমতা আমতা করে জিজ্ঞেস করে, চা খাবেন? মৈনাক অপর্ণার দিকে দৃষ্টিপাত না করেই বলে, না, আমি এই সময় চা খাই না। এরপর দুজনেই চুপচাপ। ঘরের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে তখন। সময় যে কিভাবে কাটছে তার নিচের দিকে তাকিয়ে থাকা সিলিং ফ্যানটাই সাক্ষী। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর অপর্ণা নিজে থেকে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এখানে? অপর্ণার সরাসরি প্রশ্নের জবাব সেই অর্থে কিছু না থাকলেও মৈনাক বলল, আসলে এই দিকেই আসছিলাম। অপর্ণার চোখের দিকে তাকাতেই একটু থেমে বলল ঢোক গিলে, না মানে কতগুলো কথা জানার ছিল। আপনি না মানে তোমার থেকে একটু জল খাবো। এবার অপর্ণা উঠে রান্নাঘরে জল আনতে গেলে মৈনাক অপর্ণার যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ থেকে 9.5 বছর আগের মেয়েটা আর আজ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কি আদৌ এক? আজও সেরকম নিষ্পাপ সরল চাহনি, তবে আগের চেয়ে অনেক গভীর। বিয়ের পরে এক রাতে একবারই মৈনাক দেখেছিল ওকে। জল নিয়ে ফিরে এসে মৈনাককে ডাকলে মৈনাকের সম্বিত ফেরে। চায়ের আধ খাওয়া কাপটা হাতে নিয়ে খেতে খেতে অন্যদিকে তাকিয়ে বলল, বলুন কি বলবেন? অপর্ণার শান্ত স্নিগ্ধ চোখ দুটো মৈনাক দেখল। এখনকার মেয়েদের এত চুল অনেকদিন মৈনাক দেখেনি। তার মায়ের এমন কোমর ছাড়িয়ে চুল ছিল এককালে। মৈনাকের চুলে একটু পাক ধরেছে। অপর্ণা লক্ষ্য করল, কোর্টে মন দিয়ে দেখার সুযোগ হয় না একে অপরকে, তাই সামনে থেকে দেখার এমন সুযোগ অপর্ণা হাতছাড়া করতে চায় না। অপর্ণা যে মনে মনে মৈনাককেই চায়। চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, দাড়ি গোফের জঙ্গল তৈরি হয়েছে মুখে। চোখ থেকে সানগ্লাসটা নামানোর পর অপর্ণা দেখেছে মৈনাকের কোটরগত চোখ দুটো। বাইরে থেকে যতই কঠিন হোক না কেন, ভেতরে ভেতরে চোখ দুটো বড় অসহায়। কিন্তু অপর্ণাও নিজের আত্ম অভিমান ছাড়তে রাজি নয়।
বড় অভিমান তার মৈনাকের প্রতি। যদিও অপর্ণা বোঝে এ প্রেম একতরফা, এ অভিমান একতরফা। মৈনাক তার অভিমান কোনো কালেই ভাঙাবে না। বড় কষ্ট হয় অপর্ণার, কাছের করে পেতে ইচ্ছে করে নিজের স্বামীকে, কিন্তু মৈনাক যে এ সম্পর্কে দেওয়াল তুলে দিয়েছে, যা ভেদ করে যাওয়া অপর্ণার কাছে কঠিন মনে হয়। এত তিরস্কারের পরেও সে মৈনাককেই ভালোবাসে, আর সারা জীবন বাসবেও। একতরফা প্রেম যে বড় যন্ত্রণার। দাম্পত্য এই সম্পর্কে একতরফা প্রেম যে কত যন্ত্রণার তা অর্পণা তিলে তিলে অনুভব করে। নিজেকে যতদূর সম্ভব সংযত রেখেই অপর্ণা জিজ্ঞেস করে, আপনি নিশ্চয়ই কোনো কারণে আমার কাছে এসেছেন, সেটা কি কেস সংক্রান্ত? তারপর অপর্ণা থেমে দৃঢ়ভাবে বলে, যদি তাই হয় তবে আমি এ ব্যাপারে কিছু বলতে বা আলোচনা করতে চাই না। অপর্ণার এরকম তির্যক স্পষ্ট ভাষণের জন্য মৈনাক খুব একটা প্রস্তুত ছিল না। সে খানিক ভ্রু কুঁচকে ভালো করে অপর্ণাকে একবার দেখে নিয়ে ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করল, তীর্থ তোমার কে হয়? বন্ধু? খানিক আমতা আমতা করে বলল, নাকি তোমার প্রেমিক, বা বলা ভালো তুমি ভালোবাসো তাকে। এতক্ষণ অপর্ণা মন দিয়ে মৈনাকের কথা শুনছিল। হঠাৎ এমন প্রশ্নে তার অভিমানের আগুনে যেন ঘৃতাহুতি হলো। সে উঠে দাঁড়িয়ে বলল, মানে কি বলতে চান আপনি? মৈনাক থতমত খেয়ে অপর্ণার দিকে তাকিয়ে বলে, না আসলে আমি। অপর্ণা মৈনাককে থামিয়ে বলে চলে, কোথায় ছিলেন এতগুলো বছর? আমাকে চিনলেন কবে, বুঝলেনই বা কবে স্ত্রী হিসেবে? আর কতটা যন্ত্রণা দিলে আপনি শান্তি পাবেন বলতে পারেন? আপনি সেদিন বিয়ে করতে না চেয়েও বিয়ে করেছিলেন, আর আমি কি অপরাধ করেছিলাম? কিসের পরীক্ষা দিচ্ছি আমি? অপর্ণার রাগে চোখে জল আসে, আবার বলে, একজন স্ত্রী তার স্বামীর থেকে যে সম্মানটুকু চায় আপনি তার সিকি ভাগও কখনো দেননি। পরিচয় দিতেই লজ্জা পেয়েছেন। আমাকে আপনি এক ফোঁটাও চেনেন না, কাজেই এমন প্রশ্ন করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? মৈনাক অপর্ণাকে এভাবে রেগে যেতে দেখে খানিক থতমত খায়। অপর্ণার ভেতরে এত তেজ মৈনাক সেদিনই দেখেছিল কোর্টে, অথচ এত রাগ যে থাকতে পারে এই মেয়েটার মধ্যে তা মৈনাক বুঝতে পারেনি। অথচ কত স্নিগ্ধ শান্ত মেয়েটা। চুপচাপ করে বসে থেকে মৈনাক বলে, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি আমি জানি, তাই তোমাকে জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি সত্যি তীর্থকে ভালোবাসো? যদি বাসো আমি নির্দ্বিধায় তোমাকে আইনিভাবে মুক্তি দেব। অপর্ণা শান্তভাবে মৈনাকের খুব কাছে এসে চোখে চোখ রেখে বলে, আরেকটা ভাবেও মুক্তি দিতে পারেন। সেদিন হাতটা চেপে ধরেছিলেন, আজ গলাটা ধরুন। সব জ্বালা আপনারও জুড়বে, হয়তো আমারও। আমার বাবা কোনোদিন আমাকে মেয়ে বলে গ্রহণ করেনি, আপনি স্ত্রী বলে গ্রহণ করেননি। সমাজে আমি কুমারী, বিবাহিতা নাকি বিধবা, কোনটা আমি বলতে পারেন? সেদিন বাবা বিয়ে দিয়ে দিল, জানতেও পারিনি কার সাথে বিয়ে হচ্ছে আমার। আমি সবার জীবনের বোঝা হয়ে আর বাঁচতে চাই না। তবে এটুকু বলতে চাই, আর যাই করুন এত বড় কালি মুখে লেপে দেবেন না, আমি আপনার স্ত্রী। ভালোবাসার সুযোগ দিলেন কোথায় আপনাকে? এতগুলো বছরে কতবার খোঁজ নিয়েছেন আমার? কেমন আছি জিজ্ঞেসটুকুও করেননি। কি মনে করেন নিজেকে বলুন তো? একসঙ্গে এতগুলো প্রশ্নের মুখে অপর্ণার চোখে আর চোখ রাখতে পারে না মৈনাক। অপর্ণার চোখ দুটো মুছতে বড্ড ইচ্ছে করলেও ছুতে পারে না মৈনাক। তারপর লজ্জায় মাথা নিচু করে বলে, আমি এভাবে বলতে চাইনি। তোমাকে কয়েকটা কথা বলার আছে। তীর্থ দোষী নয় আমি জানি, সত্যিটা যাতে সামনে আসে আমি চেষ্টা করব। আর আমি চাই মৃতা রেবা সোরের ন্যায় পাক। তুমি সাবধানে থেকো অপর্ণা। এই প্রথম মৈনাকের মুখে নিজের নাম শুনে অপর্ণা অবাক হয়ে একবার তাকায়। মৈনাক দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল, তারপর পেছনে তাকিয়ে অপর্ণাকে বলল, তোমার বাবা মারা গেছেন, আমি সব জেনেছিলাম ওনার থেকে। তুমি যেদিন বসুভিলায় ফিরতে চাইবে আমি নিজে আসব তোমায় নিতে। এই বলে মৈনাক দরজা খুলে বেরিয়ে যায়। অপর্ণা তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে।
বাবার খবর সে দীর্ঘদিন নেয়নি। জানতো না, ও জানতে চাইতো না, কিন্তু মৃত্যুর খবরটা অপর্ণাকে একটু নাড়া দিল। বাবা নামটাও মুছে গেল জীবন থেকে, যদিও অনেক আগেই তা মন থেকে মুছে গেছে। মৈনাকের বিচক্ষণ চোখও সেদিন বুঝেছিল অপর্ণা হয়তো তাকে ঘৃণা করে। মৈনাক ফিরে এসে যা হোক খেয়ে দুপুরে চেম্বারে চোখ বন্ধ করে চেম্বারে নিজের চেয়ারে হেলান দিয়ে বসে আছে। সকালের অপর্ণার ওই মুখখানা বারবার ভেসে উঠছে চোখের সামনে, সাথে মল্লিকার সাথে কাটানো মুহূর্ত। সব যেন তোলপাড় হচ্ছে মনের মধ্যে। কোনটা ঠিক কোনটা ভুল কিছু ঠাউর করতে পারছে না সে। বড় অধৈর্য হয়ে চোখ খোলে বাড়ির কাজের লোকের ডাকে। এমএলএ সত্যেন ঘটক এসেছে। মৈনাক ওনাকে বিকেলে আসতে বললেও উনি আগেই এসে গেছেন। মৈনাক ওনাকে দেখে প্রথমে বিরক্ত হলেও সেটা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করে এত আগে আসার কারণ। সত্যেন ঘটক বলে, ওই মেয়ে ছেলেটা কি যেন নাম? হ্যাঁ, অপর্ণা। তা দুদিনের মেয়ে ছেলে কিনা আপনার মতো উকিলকে ঘোল খাইয়ে দিচ্ছে। এটা কেমন হলো উকিল বাবু? মৈনাক শুরুতেই ধমক দিয়ে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার ঘটক। একজন মহিলার সম্পর্কে কি ভাষায় কথা বলছেন, ভদ্র ভাষায় কথা বলুন। সত্যেন ঘটক একটু চুপ করে থেকে একটা ফিচেল হাসি দিয়ে বলে, সে আপনি যাই বলুন, মিডিয়ার লোকগুলো তো বলছে ওর সঙ্গে নাকি আপনার বিয়ে হয়েছিল, আপনি নাকি মেনে নেননি তাই। মৈনাক কড়াভাবে তাকিয়ে টেবিলে ঝুঁকে বলল, দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। পয়সা দিচ্ছেন মানে মাথা কিনে নিয়েছেন নাকি? বলে জোরে ধমকের সুরে বলল, গেট লস্ট। আপনার কেস আমি লড়ব না, আর দেখি কে আপনার ছেলেকে বাঁচায়। আপনি নেতা আপনার নিজের জায়গায়, আপনার পার্টি অফিসে, এখানে নন, মনে রাখবেন। এখানে আর 5 জন মক্কেলের মতো আপনিও আমার মক্কেল। কাজেই সেই জায়গাটা বুঝে কথা বলতে আসবেন সত্যেন বাবু, না হলে এর ফল ভালো হবে না। মৈনাকের ওরকম ভয়ঙ্কর চেহারা দেখে সত্যেন ঘটক খানিক ঘাবড়ে গিয়ে আমতামতা করে বলে চলল, না মানে আমি কিছুই বলছি না, ওই কানা ঘুষো চলছিল, সেটাই বললাম আর কি। মৈনাক সোজা হয়ে তাকালে সত্যেন ঘটক বলে, না মানে ওই তীর্থ বলে ছেলেটির সাথে ওই মেয়ে ছেলেটার সাথে, ও ভুল হয়ে গেছে, মহিলার সাথে একটু আবার ইন্টু মিন্টু ছিল এক সময়। বলি আবার একটা খিকখিক করে ফিচেল হাসি দিয়ে, না ওখানে তো কেউ জানতো না অবিবাহিতা, তাই একটু ছেলেটার বাড়িতে ঘুরে বেরিয়েছে। না বন্ধু তো বন্ধুর বাড়ি যেতেই পারে তাই না? একটু গাঢ় বন্ধুত্ব হলে আবার। মৈনাক চেঁচিয়ে বলে, গেট আউট, গেট আউট, এই বাড়ির চারপাশে যদি দেখি। সত্যেন ঘটক মৈনাকের ওরকম ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাড়াতাড়ি পা চালিয়ে দরজার সামনে এসে ঘুরে দাঁড়িয়ে বলেন, তীর্থ ছাড়া পেলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি, ভেবে দেখবেন ব্যাপারটা। মৈনাক ঘা খাওয়া বাঘের মতো গর্জন করে বলল, গেট আউট। বাইরে বেরিয়ে সত্যেন ঘটক রাগে নিজের মনে বিড়বিড় করতে থাকে, কি করতে যে এই উকিলকে ধরলাম কে জানে, আর যদি বা ধরলাম তাও আবার ওই মেয়ে ছেলেটার বড়ি হতে হলো। শালা আপদ কপাল, ছেলেটাও তেমনি হয়েছে, একটা কাজ বললাম সে আর হয় না। সত্যেন বাবুকে বিড়বিড় করতে দেখে তার সহকারী বাবলা কানের কাছে বলেন, আপনি চিন্তা করবেন না, ও মাল সামনের দিন কোর্টে উঠবে না। সত্যেন থামিয়ে দিয়ে বললেন, না রে বাবলা, এ উকিলের হাত অনেক দূর, ওই মেয়ে ছেলেকে কিছু করতে গেলে নিজেরাই ফেসে যাব। তারপর বিড়বিড় করতে করতে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে। অপর্ণা বেশ কয়েকদিন লক্ষ্য করলো সে কোর্টে বেরোনোর সময় একটা গাড়ি তাকে অনুসরণ করে। ব্যাপারটা বাড়ি ফিরে সুপ্রতীককে সে জানায়। সুপ্রতীকের বুঝতে অসুবিধা হয় না অপর্ণার বিপদ পায়ে পায়ে ঘুরছে। সে দেরি না করে তার মৈনাককে ফোনে সব জানায়। সেদিন কোর্টে বেরোনোর সময় ট্যাক্সি ধরতে গেলে একটা বড় ট্রাক গায়ের পাশ দিয়ে এমনভাবে বের হয় যে আর একটু এদিক ওদিক হলেই অপর্ণার দুর্ঘটনা ঘটত। সাথে সাথে অপর্ণা দেখে একজন লোক ওই গাড়িটিকে অনুসরণ করে মোটর বাইকে। কিন্তু কে এই লোকটা? অপর্ণা বুঝে ওঠার আগেই নজরের বাইরে চলে যায়। ধাঁধায় পড়ে যায় অপর্ণা।
কি করছে, কেনই বা করছে বুঝতে পারে না। ভরা এজলাসে এক প্রস্থ শুনানি হয়েছে। জজ সাহেব একটু রিসেসে যাওয়ায় অপর্ণা পাবলিক প্রসিকিউটরের সাথে কথা বলছে। মৈনাক ব্যাপারটা লক্ষ্য করেছে। সত্যেন ঘটকও এজলাসে উপস্থিত। তার মতলবটা বুঝতে অপর্ণার অসুবিধা হচ্ছে না। অপর্ণার ওপর যেন রাগ ফেটে পড়ছে। কোর্টে মৈনাকের সাথে অপর্ণা একেবারেই অপরিচিতের মতো ব্যবহার করে। চোখে চোখ পড়লেও সরিয়ে নেয়। কোনো প্রকার সৌজন্যমূলক হাসি বা কথা কিছুই বিনিময় করে না মৈনাকের সাথে। মৈনাকের বেশ অদ্ভুত লাগে। সুপ্রতীকের তদারকিতে কলকাতা ক্রাইম ব্রাঞ্চের দেবেন্দ্র বর্মন, যিনি একসময় সুপ্রতীকের ভালো বন্ধু ছিলেন, তাকে এই কেসে সাহায্য করার জন্য সুপ্রতীক অনেক করে অনুরোধ করে। দেবেন্দ্র বর্মনের অনেক ওপর তলা পর্যন্ত হাত, তাই কান আর মাথা দুটো টানতেই অসুবিধা হয়নি। এজলাসে জজ সাহেবে এসে পড়ায় মামলার শুনানি আবার শুরু হয়। পক্ষে বিপক্ষে প্রমাণ আদালতে পেশ হয়। ইতিমধ্যে এমন একটি মেডিকেল রিপোর্ট কোর্টের কাছে এসেছে যেখানে বলা হয়েছে তীর্থ ডিএনএর সাথে ধর্ষণকারী ডিএনএ কোনোভাবে মেলেনি। ট্রায়াল কোর্টে উত্তরবঙ্গ পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা করেনি। এর জন্য তাদের শোকজ করার আবেদন জানিয়েছে অপর্ণা। পূর্ণাঙ্গ তদন্তের ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী রেবার ধর্ষণ একজন নয়, বেশ কয়েকজন করেছে। রেবার ভ্যাজাইনাতে যে সেমেনের নমুনার পাওয়া গেছে তার সাথে তীর্থর সেমেনের সাথে কোনো প্রকার মিল নেই। কাজেই এই ধর্ষণের সাথে যে তীর্থ জামিন যেন মঞ্জুর করা হয়। অপর্ণা এই আবেদন জানিয়েছে। ঘটনার তদন্তের পরে আরও একটা চমক সামনে আসে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী আছে। মহামান্য আদালত ট্রায়াল কোর্টকে এ বিষয়ে যেন নির্দেশ দেন তাকে যথোপযুক্ত যেন কোর্টে পেশ করা হয়। এতে এই কেসের একটা নতুন দিক খুলবে। অপর্ণা আর্জি জানায় মহামান্য কোর্টের কাছে। সব দিক বিচার করে জজ সাহেব তীর্থ জামিন মঞ্জুর করেন। সাথে পুলিশকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। সাথে উত্তরবঙ্গ পুলিশের এ ধরনের গাফিলতির জন্য শোকজের নোটিশ দেওয়া হবে। তীর্থ এ বিষয়ে কোনোভাবে জড়িত কিনা খতিয়ে দেখারও নির্দেশ দেন। সাথে ট্রায়াল কোর্টকে নির্দেশ দেন দীর্ঘ শুনানি পর্বে এই কেসটি যেন আটকে না যায়। তীর্থ জামিন হতেই তীর্থ ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানায়। তারপর অপর্ণার সাথে দেখা করে দুটো হাত ধরে বলে, আমি তোকে কি বলে ধন্যবাদ দেব জানি না। তোর এই ঋণ শোধ করতে পারবো না হয়তো, শুধু বলবো তুই সুখী হোস। তীর্থর চোখে জল দেখে অপর্ণা বলে, তোর গায়ে যে কালি লেগেছে তোকে বেকসুর খালাস প্রমাণ করে তোর গা থেকে সে কালি তুলে তবে রণে ভঙ্গ দেব। মাসিমা তো আমার মায়ের মতো, তার তো তুই ছাড়া কেউ নেই রে, তাই লড়াইটা লড়তেই হবে। তুই আমার খুব ভালো বন্ধু যে, কয়েক মাস অপেক্ষা কর। মৈনাক দূর থেকে অপর্ণার তীর্থকে দেখছিল। মনের মধ্যে চাপা রাগটা যেন ফুটে উঠল। তড়িঘড়ি করে নিজের সব জিনিসপত্রগুলো নিয়ে কোর্টের বাইরে এসে ড্রাইভারকে নিজের কোট আর গাউনটা দিয়ে রুক্ষভাবে বলল, গাড়ি বার করো, আমি বেরিয়ে যাব। মৈনাকের এই চেহারা দেখে ড্রাইভার রামদুলাল আর কিছু বলার সাহস পেল না। না হলে তার দাদাবাবু কোনো কালেই এই দুপুরবেলা কোর্ট থেকে বেরিয়ে এভাবে বাড়ি যায় না। গত 2 দিন ধরে মৈনাকের জ্বর। সেদিন কোর্ট থেকে ফেরার পরেই শরীরটা ঝিমঝিম করছিল। সেই যে এসে নিজের ঘরে শুয়ে পড়েছিল, সন্ধেবেলাতে যখন বাড়ির কাজের লোক ঘরের আলো জ্বালে তখন দেখে মৈনাক কুঁকড়ে শুয়ে আছে। সেই দেখে মনপ্রভা দেবীকে খবর দিলে তিনি এসে ছেলের মাথায় হাত দিয়ে দেখেন ছেলের গা পুড়ে যাচ্ছে, জ্বরের ঘোরে ভুল বকছে। দেরি না করে ডাক্তার ডাকেন তিনি। একই শহরে অপর্ণা আছে, মনপ্রভা জানেন, কিন্তু তাকে ডাকার ইচ্ছে একেবারেই মনপ্রভার নেই। কারণ সে কলকাতায় এসে আসার পর একবারের জন্য বসুভিলায় আসেনি। অপর্ণার এত বড় স্পর্ধা দেখে তিনি অবাক হয়েছেন। তার চেয়েও বেশি অবাক হয়েছেন নিজের ছেলের বিরুদ্ধে তাকে কোর্টে লড়তে দেখে। তিনি কল্পনাও করতে পারেননি যাকে গ্রাম থেকে তুলে এনেছে, এত বড় বাড়ির বউ করেছেন, তার কিনা এত স্পর্ধা। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, রিপোর্ট করতে দিয়ে গেছে। মনপ্রভা ইন্দ্রাণীকে ফোনে সব জানিয়েছে। ওষুধ পড়লেও খুব দুর্বল, রিপোর্টে টাইফয়েড এসেছে। ইন্দ্রাণীর কাছ থেকে খবর পেয়েও অপর্ণা বসুভিলায় যেতে চায়নি। কিন্তু যখন সুপ্রতীকের থেকে সে শোনে তার প্রাণ সেদিন মৈনাকের জন্যই বেঁচেছিল,
কারণ মৈনাককে খবর দেওয়ার পর মৈনাকই পুলিশ ডিপার্টমেন্টের কাছে জানিয়ে একজনকে নজর রাখার জন্য জানিয়েছিল। এটা শোনার পর অপর্ণা বুঝে উঠতে পারছিল না কি করবে। দুদিন চরম মানসিক টানাপোড়েনের পর অপর্ণা এসেছে মৈনাককে দেখতে, কিন্তু মনোপ্রভা রাজি নন অপর্ণা তার ছেলের কাছে যাক। বাইরের ঘরে অপর্ণা অপেক্ষা করতে থাকে, কিন্তু মনোপ্রভা মৈনাকের ঘরে যাওয়ার অনুমতি কিছুতেই দিতে নারাজ। বাধ্য হয়ে অপর্ণা বাইরের ঘরে সারা রাত থাকে। মৈনাককে না দেখে সে কিছুতেই ফিরে যাবে না। বাইরের ঘরের সোফায় হেলান দিয়ে অপর্ণা চোখ বুজে আছে। রাতে খায়নি কিছুই। কাজের লোকের থেকে মৈনাকের খোঁজ নিয়েছে। মনোপ্রভার কানে সবই গেছে। বাধ্য হয়ে সে খানিকক্ষণের জন্য দেখতে যেতে দেয়। নিজের স্বামীকে একবার দেখার সুযোগ পেয়ে অপর্ণা গিয়ে দেখে একদিন যে ঘরে তার প্রথম রাত একা একা কেটেছিল সেই ঘরে সে বিছানায় মৈনাক ঘুমোচ্ছে, গায়ে মোটা চাদর। মুখটা এই কদিনেই শুকিয়ে গেছে। বড় মায়া হয় অপর্ণার। কাছে বসে মাথায় হাত বোলায়। মৈনাক তখনও অঘরে ঘুমোচ্ছে। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টিতে সারা কলকাতায় জল জমে গেছে। ওদিকে মৈনাকের জ্বরটা বাড়লে একটানা বসে জলপট্টি দিতে থাকে। বেহুশ অবস্থায় মৈনাক শুধুই মলির নাম ধরে ডাকতে থাকে বারবার। যখন বলে আমি আসছি মলি, অপর্ণার বুকটা যেন কেঁপে উঠতে থাকে। সে যে কোনোভাবেই মৈনাককে হারাতে চায় না। ওদিকে মনোপ্রভা ঠাকুর ঘরে বসে ছেলের জন্য কাঁদতে থাকে। ডাক্তার আসতে পারছে না। মাঝরাতে যখন কোনোভাবে জ্বর কমছে না, উপরন্তু বেড়ে চলেছে, তখন বাধ্য হয়ে অপর্ণা মৈনাকের মাথায় জল ঢালতে শুরু করে। এই কাণ্ড দেখে বাড়ির কাজের লোক মনোপ্রভাকে খবর দিলে তিনি এসে অপর্ণাকে তীব্রভাবে ভর্ৎসনা করেন এত রাতে এভাবে জল ঢালার জন্য। অপর্ণা কোনো দিকে কান্না দিয়ে জল ঢেলে যায়। এরপর আস্তে আস্তে মৈনাকের জ্বরটা নামতে থাকে। ভোরের দিকে ক্লান্ত অপর্ণা দেখে মৈনাকের জ্বরটা আপাতত নেই। সাথে সাথে ডাক্তারকে ফোন করলে তিনি এসে মনোপ্রভা দেবীকে বলেন অপর্ণা মাথায় জল না ঢাললে বিপদ হতে পারত। ওদিকে মৈনা চোখ খুলে অপর্ণাকে দেখে প্রথমে অবাক হয়। তারপর তার মনে পড়ে সেদিন তীর্থর অপর্ণার হাত ধরার কথাটা। সে সাথে সাথে মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে থাকে। ওদিকে মনোপ্রভা অপর্ণার প্রতি এরকম ব্যবহার করার জন্য খুব লজ্জায় পড়ে গিয়ে অপর্ণার কাছে ক্ষমা চাইলে অপর্ণা বিনীতভাবে জানায় এটা তার কাজ ছিল। গত কয়েকদিনের অক্লান্ত সেবা যত্নে মৈনাক সুস্থ হয়ে এসেছে। এই কদিনে বহু রাত জেগেছে অপর্ণা, কিন্তু দুজনের মধ্যে কথা হয়েছে দু একটা। বলতে চেয়েছে দুজনেই, কিন্তু পারেনি। ফিরে যাবার জন্য মনোপ্রভাকে জানালে তিনি কিছুতেই রাজি হন না। এই কদিনে অপর্ণাকে তিনিও একটু একটু করে বুঝেছেন, চিনেছেন। এই মেয়েই পারবে তার ছেলেকে একদম ঠিক করতে, এ বিশ্বাস তার হয়েছে। ঘুম থেকে উঠে মৈনাক দেখে স্নান সেরে অপর্ণার শাড়ি পরে চুল খুলে তার ঘরের আয়নায় সিঁদুর পড়ছে। মৈনাকের ইচ্ছে করে স্ত্রীর কাছে যেতে, কিন্তু পারে না। মৈনাকের চা দেওয়ার সময় অপর্ণার হাতটা স্পর্শ করতে ইচ্ছে করে মৈনাকের, কিন্তু পারে না। ওদিকে অপর্ণা নিজের ভালোবাসার সেবায় মৈনাককে সুস্থ করে এবার ফ্ল্যাটে যাবার জন্য মৈনাককে জানালে মৈনাক বাধা দিতে চাইলেও পারে না। মাথা নেড়ে শুধু বলে তোমার যা ইচ্ছে। মৈনাকের এমন কথায় অপর্ণার আরও অভিমান হয়। অভিমানে পোড়া চোখ দুখানা মৈনাক কি দেখতে পাচ্ছে না নাকি চাইছে না, এটা অপর্ণা বুঝে উঠতে পারে না। মৈনাক এখন পুরোপুরি সুস্থ, তবে দুর্বল। অপর্ণা 3 দিন হলো ননদের ফ্ল্যাটে ফিরে গেছে। মনটা অবশ্য বসুভিলাতেই রেখে এসেছে এবার। মৈনাক এই 12 দিনে অনেক কিছুই দেখেছে। মৈনাক জানে মলি ওকে ভালোবাসতে শিখিয়েছিল, আর অপর্ণা ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে শিখেছে। অতটুকু মেয়ের কাছে মৈনাক বসু পরাস্ত সব দিক দিয়ে। এমনকি ভালোবাসায় ও হারিয়ে দিয়েছে সে। ওর ধৈর্যের কাছে হেরে মস্তানত হয়ে আসে। লক্ষ্যে স্থির অবিচল একটা মানুষ। মৈনাকের সময় কাটছে না এই 3 দিন। অপর্ণাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। মৈনাকের মনে হয় কত সুন্দর করে যত্ন নিয়ে সেই ঘর আর তার স্টাডি রুম পরিষ্কার করে রেখেছে। মনোপ্রভা ছেলেকে সকালে দেখতে এসে বুঝেছেন এবার অপর্ণার আসাটা প্রয়োজন। এতে ওদের দুজনেরই মঙ্গল। ছেলের উদাসীন চোখ তাকে বুঝিয়েছে আর দেরি করা ঠিক না। খানিক দূরত্ব কাছে এনে দেবে, বেশি হলেই বিপদ।
ছেলের সাথে কথা বলেও তিনি বুঝেছেন অপর্ণাকে ছাড়া আর এ সংসার ও চলবে না, আর মৈনাক বসুও চলবে না। কাজী অগত্যা ইন্দ্রাণী আর সুপ্রতীকে ফোনে করে সব জানিয়েছেন। পুজোয় তার ঘরে লক্ষ্মীকে এবার ঘরে ফেরাতে চান। বেশ কয়েকদিন পর পুজোর ছুটিতে ইন্দ্রাণী আর সুপ্রতীক এসেছে মৈনাককে দেখতে। বিকেলে বারান্দায় শালা জামাইবাবুর চা পর্ব চলছে, সাথে চুটিয়ে আড্ডা। কিন্তু মাঝে মধ্যে মৈনাক উদাসভাবে আকাশ পাতাল দেখছে। সুপ্রতীকের নজর এড়ায় না। সুপ্রতীক আলাদা করে শালাবাবুকে নিজের ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবিটা দিয়ে বলেছে, এই সুযোগ শালাবাবু, সংযুক্ত একা আছে, হৃদয় হরণটা করে নাও। বাড়িতে না হয় জানাবো কয়েকদিন একটু কাজেই গিয়েছ। বলে চোখ টিপে ইশারা করে রসিকতা করল। তারপর বলল, জীবন একটাই শালাবাবু, অতীতকে আঁকড়ে ধরে থাকলে বাঁচতে পারবো না। সেটাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো। এগিয়ে চলার নামই তো জীবন। তুমি যদি বিয়ে না করতে সেদিন, তাহলে আমি তোমায় কিছুই বলতাম না। কিন্তু বিয়ে করে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করো না। সে সত্যি তোমায় ভীষণ ভালোবাসে। এমন ভালোবাসা পেয়েও হারিয়ে যেতে দিও না। ও খুব অভিমানী, ওর অভিমান তোমাকেই ভাঙাতে হবে। মৈনাক বারান্দায় বসে দূরের রং বেরঙের বিকেলের আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাথে সাথে ওর মনে হলো দূরের আকাশে যেন মলির সদাহাস্য মুখখানা ভেসে উঠল। পঞ্চমীর সকাল। অপর্ণার ফ্ল্যাটের সামনে ঠাকুর এসে গেছে। প্রত্যেক বছর পুজোর মতো এবারেও সে একা। মা ছিল যখন, তখনকার কথা, গ্রামের কথা মনে পড়ে যায়। হঠাৎ কলিং বেলটা বাজতেই অপর্ণা কে জিজ্ঞেস করে। চুলের একটা আলতো খোপা করতে করতে এসে খোলে দরজাটা। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে অপর্ণার চোখ স্থির। এই প্রথম পুজোর সময় সে মৈনাককে দেখছে। মুখের দাড়ির জঙ্গল সাফ করে, চোখে সানগ্লাস পরে অদ্ভুতভাবে সুপুরুষ লাগছে মৈনাককে এত বছর পর। খানিক ইতস্তত হয়ে জিজ্ঞেস করল, আপনি এই শরীর নিয়ে এসেছেন? মৈনাক মৃদু হেসে বলল, এখানেই সব উত্তর দেব, ভেতরে আসতে দেবে না? অপর্ণা খানিক লজ্জায় বলল, ও হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। মৈনাক ঢোকার পর অপর্ণা লক্ষ্য করল মৈনাকের হাতে একটা ব্যাগ। সে ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনি কোথাও যাচ্ছেন? জানি বলার অধিকার আপনি আমাকে দেননি, তাও বলছি, এই শরীরে ধকল পড়বে বাইরে গেলে। মৈনাক বলল, কই না তো, আমি এখানেই থাকবো বলে এসেছি। বলে সরাসরি অপর্ণার দিকে তাকালো। অপর্ণা এই উত্তর পাবে আশা করেনি। এই অপ্রত্যাশিত উত্তরে অবাক হয়ে তাকিয়ে রইল মৈনাকের দিকে। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে অপর্ণাকে বেশ মিষ্টি লাগছে। মৈনাক ভালো করে দেখল, তারপর খুব কাছে এগিয়ে গিয়ে বলল, থাকতে দেবে আমাকে তোমার কাছে অপু? আমার যে আর ভালো লাগছে না তোমায় ছাড়া। অপর্ণা যেন আকাশ থেকে পড়ছে। এটা স্বপ্ন না সত্যি সে বুঝতে পারছে না। ফেরার পর থেকে কোর্টে আর দেখা হয়নি দুজনের। হঠাৎ খেয়াল পড়তে সে বলল, আপনি দাঁড়ান, আমি একটু আসছি। অপর্ণা যেতে গেলে হাতটা ধরে টেনে কাছে নিয়ে আসে মৈনাক। তারপর অপর্ণার কপালের ওপর পড়ে থাকা চুলটা সরিয়ে দিয়ে বলল, কোথাও যেতে দেব না। মলিকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না অপু। তুমি মলির বিকল্প নও, কিন্তু আজ আমার মনের অনেকখানি জুড়ে জায়গা করে নিয়েছ। যা শাস্তি দেবে দাও, কিন্তু ফিরিয়ে দিও না। আমি তোমায় নিয়ে বসু ভিলায় ফিরতে চাই। অপর্ণার দু চোখ বেয়ে জল নেমেছে। মৈনাক চোখের জল মুছিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করো অপু। তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আমি অন্যায় করেছি। আসলে মলির চলে যাওয়া আমি মেনে নিতে পারিনি। তার সব শাস্তি তোমায় দিয়েছি। আমাকে একবার সুযোগ দাও তোমার স্বামী হওয়ার, ফিরিয়ে দিও না। অপর্ণা শুধু বলে, আমাকে আর কষ্ট দেবেন না। মৈনাক শুধু বলে, আর আপনি নয়, তুমি বলো, বৃদ্ধস্ব তরুণী ভার্যা। অপর্ণা যেন এই দিনটারই প্রতীক্ষায় ছিল। অপর্ণা কোনো কথা বলতে পারছে না। এত কাছ থেকে কখনো মৈনাককে সে দেখতে পায়নি। মানুষটার মধ্যে এত ভালোবাসা তার জন্য। অপর্ণা চোখ বুজে ফেলেছে। সে চায় না এই স্বপ্ন ভেঙে যাক। চোখ বন্ধ করা অপর্ণাকে কাছে টেনে মন দিয়ে দেখতে থাকে মৈনাক। অপর্ণার চোখ খোলার সাহস নেই যদি স্বপ্ন ভঙ্গ হয় তার। সে শুধু মৈনাকের গভীর নিঃশ্বাস অনুভব করতে পারছে। মৈনাকের ঠোঁট ধীরে ধীরে অপর্ণার ঠোঁট ছুঁয়েছে। গভীর প্রেম ঘন মুহূর্তে অপর্ণার সারা শরীর থরথর করে কাঁপছে। এ মুহূর্ত যেন দীর্ঘস্থায়ী হয়।
বাইরে ঢাকের আওয়াজে বোঝা যাচ্ছে মা দুর্গা আসছে। 3 দিন পর মৈনাক তার অপুকে সাথে নিয়ে বসুবিলায় ফেরে। বৌমাকে নতুন করে বরণ করে ঘরে তোলেন মনোপ্রভা। ইন্দ্রাণী আর সুপ্রতীক দুজনেই খুব খুশি। বাড়িতে ঢোকার পরে চোখের ইশারায় শালাবাবুকে রসিকতার ইঙ্গিত। অপর্ণা লজ্জায় লাল হয়ে উঠেছে। অপর্ণা মৈনাকের সাথে নিজেদের ঘরে ঢুকলে তার চোখ সামনে আটকে যায়। দেওয়ালে তার একটা ছবি, মৈনাকের আঁকা। মৈনাক আবার আঁকা শুরু করেছে। 1 বছর পর। অপর্ণার সন্তান সম্ভবা। কোর্টে প্রতিদিন যেতে পারে না। মৈনাক তার যাবতীয় খেয়াল রাখার জন্য লোক রেখেছে, সাথে মৈনাক তো আছেই। কোর্ট থেকে ফিরে যাবতীয় চেম্বারের কাজ তাড়াতাড়ি সেরে অপর্ণার সাথে সময় কাটায়। মনোপ্রভাও ভীষণ খুশি। ঘরে বসে টিভিতে খবর দেখছে সত্যেন ঘটক। তার ছেলে সুবীর ঘটককে জেল হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মুখ কালো কাপড় দিয়ে ঢেকে যাচ্ছে। অপর্ণা মৃদু হাসল। তীর্থ বেকসুর খালাস। এই ঘটনার সাথে তীর্থ কোনোভাবে জড়িত নয়, সেটা প্রমাণিত হয় আদালতের কাছে। ঘটনার তদন্ত করে জানা যায় সত্যেন ঘটক আর তার ছেলে ও তার বন্ধুদের দোষী সাব্যস্ত করা হয়। সেদিন সন্ধেবেলা দিঘির পাড় থেকে মুখে বেঁধে তারা রেবাকে এনে চা বাগানের মধ্যে ধর্ষণ করে মেরে ফেলতে যাচ্ছিল পাথর দিয়ে। কিন্তু সেই সময় তীর্থ সাইকেলের শব্দে রেবাকে আদমরা করে ফেলে রেখে পালায়। যখন তীর্থ সেখানে পৌঁছয় তখন রেবা তাকে জানায় এটা এমএলএর ছেলের কাণ্ড। এরপর রাজ্য পুলিশের তরফ থেকে তদন্ত চালিয়ে জানা যায় তীর্থকে ফাঁসানোর জন্যই এই প্ল্যান করে এ কাজ করেছিল এমএলএ সত্যেন ঘটক আর তার ছেলে। সুপ্রতীক অনেকভাবে মামলায় সাহায্য করেছিল, সাথে মৈনাকও অনেক চেষ্টা করে তীর্থকে ন্যায় দেওয়ার জন্য। মৈনাক নিজেকেই মামলা থেকে সরিয়ে নিয়েছিল, তীর্থর সাথে নিজেই আলাপ করেছিল। মৈনাকের মনে হয় তীর্থর মতো সৎ ছেলেকে আজ রাজনীতির কাজে ভীষণ প্রয়োজন। তাই ওকে মুক্তি দেবার জন্য পেছন থেকে মৈনাকও অনেকভাবে চেষ্টা চালিয়ে গেছে। তাছাড়া তীর্থর অপুর বন্ধু। এই খবরটা ইন্দ্রাণীর থেকে অপর্ণা পেয়েছে। মৈনাকের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দুই বেড়ে যায় অপর্ণার। বারান্দায় দাঁড়িয়ে নিজের আসন্ন সন্তানের কথা ভেবে দু চোখ ভরে ওঠে অপর্ণার। যে আসছে সে যে তার আর মৈনাকের ভালোবাসার ফসল। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।